আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম ভাই, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনার ভালো লাগলে শ্রোতাদেরকে শোনাবেন। 2017 সালের সেই রাতের ঘটনা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই পেশায় কম তো লাশ দেখিনি, কম ভয়ঙ্কর মৃত্যুর সাক্ষী হয়নি, কিন্তু সেই রাতের মতো অভিজ্ঞতা আমার এই দীর্ঘ চালক জীবনে আর কখনো হয়নি। সময়টা ছিল 2017 সাল, রোজার ঈদের ঠিক পরপর। শহরটা সবেমাত্র ঈদের ছুটি কাটিয়ে উঠতে শুরু করেছে। ঢাকা শহর তখনও বলতে গেলে ফাঁকা। মানুষজন সবে গ্রামে ফিরতে শুরু করেছে। রাস্তাঘাটে সেই চিরচেনা জ্যাম নেই, একটা অদ্ভুত শান্ত পরিবেশ। রাত তখন আনুমানিক 9টা কি 9:30 হবে। আমার ডাক পড়লো ঢাকা মেডিকেলের মর্গ থেকে। একটা লাশ পৌঁছে দিতে হবে সেই যশোরে। আমার সাথে ছিল আমার হেল্পার নাহিদ। ছেলেটা ভালো, তবে বড্ড ভীতু স্বভাবের, একটুতেই ঘাবড়ে যায়। আমি যখন হাসপাতালে পৌঁছালাম, লাশের পরিবারের লোকজন ততক্ষণে সব কাগজপত্র ঠিকঠাক করে চলে গেছে। এখানেই আমার প্রথম খটকা লাগে। সাধারণত এমন দূরের রাস্তায় লাশের সাথে পরিবারের কেউ না কেউ যায়, কিন্তু তারা কেউ গেল না। হসপিটালের লোকদের শুধু বলে গেছে লাশটা ঠিকানা মতো পৌঁছে দিলেই হবে, আমাদের জন্য অপেক্ষা করতে হবে না। তাদের এই আচরণ আমার কাছে বেশ অদ্ভুত লেগেছিল। আমি গেলাম মর্গে ডোমের সাথে কথা বলতে। লাশটা ছিল একটা অল্প বয়সী ছেলের, বয়স 14 কি 15 হবে। ডোমের সাথে কথা বলে আমার খটকাটা আতঙ্কে রূপ নিল। ডোম আমাকে ফিসফিস করে যা বলল, তাতে আমার মতো শক্ত মনের মানুষের বুকটা কেঁপে উঠেছিল। সে জানালো ছেলেটার মৃত্যু স্বাভাবিক ছিল না, খুব ভয়ঙ্করভাবে, বিভৎসভাবে তাকে নাকি মারা হয়েছে। কিন্তু মূল ভয়ের কারণ সেটা ছিল না। ডোম বলল এই ছেলেটার পরিবারের লোকেরা নাকি কালো জাদুতে প্রচন্ড বিশ্বাসী। এলাকায় তাদের নিয়ে নানান কানাঘোষা আছে। তাদের সাথে নাকি পাড়া প্রতিবেশীর কারো ভালো সম্পর্ক নেই, সবাই তাদের এড়িয়ে চলে। ওই কালো জাদুর কারণেই নাকি মানুষ তাদের কাটাতে ভয় পায়। ডোমের কথা শুনে আমার ভেতরটা কেমন যেন করে উঠল। আমি ছেলেটার চেহারা দেখতে চেয়েছিলাম, কিন্তু ডোম নিজে লাশটা খুব ভালোভাবে প্যাকেজিং করে ফেলেছিল। সে আমাকে বলল, জালাল ভাই, না দেখছেন ভালো করছেন, না দেখাই ভালো, আপনি শুধু লাশটা পৌঁছাইয়া দেন। তার কথার ধরনে আমি আর জোরাজোরি করলাম না। সে নিজেই অন্যদের সাথে ধরাধরি করে লাশটা অ্যাম্বুলেন্সের পেছনের স্ট্রেচারে তুলে দিল। আমি আর নাহিদ অ্যাম্বুলেন্সে উঠে বসলাম। আমি ড্রাইভিং সিটে, নাহিদ আমার পাশে। আমি গাড়িতে স্টার্ট দিয়ে আল্লাহ তাআলার নাম নিয়ে রওনা দিলাম। ঢাকা শহর ফাঁকা, ঈদের পর বলে রাস্তায় কোনো যানজট নেই। আমি বেশ ভালো গতিতে গাড়ি চালাচ্ছিলাম। কিছুক্ষণ সব একদম শান্ত ছিল, ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। এই নীরবতা ভাঙালো নাহিদ। সে একটু ভয় ভয় বলল, জালাল ভাই, এমনিতেই তো শুনি সব অল্প বয়সী ছেলেদের লাশের ওপর খারাপ জিনিসের আসর বসে, তার উপর ডোমের কাছে ওই পরিবারের যা সব কথা শুনলাম, আমার কিন্তু ভালো ঠেকতেছে না। এদের কথা শুনে আমার মেজাজটা একটু গরম হলো। আমি জানি ও ভীতু, তাই ওকে আরো ভয় পাইয়ে দিতে চাইনি। আবার ওর এসব কথা আমার নিজের মনের ভয়টাকে উস্কে দিচ্ছিল। আমি হালকা ধমকের সুরে বললাম, আবল তাবল কথা বলবি না তো, চুপচাপ বসে থাক। দোয়া কালাম পর যেন ভালোভাবে লাশটা পৌঁছাইয়া দিয়ে ফিরতে পারি। তোর কথা শুনলে আমার নিজেরই ভয় লাগা শুরু হয়। আমার ধমক খেয়ে নাহিদ চুপ হয়ে গেল। সে কাছুমাছু হয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। আমি ওর কথা না বাড়িয়ে মনোযোগ দিয়ে গাড়ি চালাতে লাগলাম। ফাঁকা রাস্তা পেয়ে আমি স্পিড আরো বাড়িয়ে দিলাম। মোয়া রোডের দিকে গাড়ি যত এগোচ্ছিল, চারপাশটা ততই অন্ধকার আর নির্জন হয়ে আসছিল। রাস্তার দুপাশে শুধু কালো গাছের সারি, আর মাঝে মাঝে দু একটা ট্রাক সা করে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। তখন আমি বুঝতে পারিনি কি ভয়ঙ্কর এক রাত অপেক্ষা করছে আমাদের সামনে। আমার শুধু মনে হচ্ছিল যত দ্রুত সম্ভব লাশটা ওই অদ্ভুত পরিবারের কাছে হস্তান্তর করে ঢাকায় ফিরতে পারলেই বাঁচি। কিন্তু আমি জানতাম না এই যাত্রাটা এত সহজ হবে না, কেবল তো শুরু। আমরা তখন প্রায় ঘন্টাখানেক রাস্তা পার হয়ে এসেছি। ঢাকা শহর অনেক পিছনে ফেলে এসেছি। গাড়ি তখন হাইওয়েতে। এতক্ষণ সবকিছু একদম স্বাভাবিক ছিল। আমি আর নাহিদ দুজনে চুপচাপ বসে আছি। আমি গাড়ি চালাচ্ছি, আর নাহিদ হয়তো ঝিমুচ্ছিল কিংবা বাইরের অন্ধকার দেখছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একটা তীব্র পচা গন্ধ আমাদের নাকে এসে লাগলো। গন্ধটা সাধারণ কোনো পচা গন্ধ নয়, কেমন যেন একটা পটকা পচা গন্ধ, সাথে আসছে একটা ভাব। মনে হচ্ছিল কোনো কিছু পুড়ে পচে গলে একাকার হয়ে গেছে। গন্ধটা এত তীব্র ছিল যে আমার বমি চলে আসার জোগাড় হলো। নাহিদ ধর্মর করে সোজা হয়ে বসলো। তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, জালাল ভাই, কিসের গন্ধ এটা? কি পচা গন্ধ? আমিও গন্ধটা পাচ্ছিলাম। গন্ধটা যে শুধু বাইরে থেকে আসছে তা নয়, মনে হচ্ছিল এটা যেন আমাদের অ্যাম্বুলেন্সের ভেতর থেকে আসছে। কিন্তু নাহিদ একটু ভীতু, ওকে এই মুহূর্তে ঘাবড়ে দেওয়া চলবে না।
আমি ওকে আশ্বস্ত করার জন্য বললাম, আরে ভয় পাস না, দেখছিস না হাইওয়ের ধার, হয়তো আশপাশে কোথাও কেউ ময়লা টয়লা পোড়াচ্ছে, সেই গন্ধই বাতাসে ভাইসে আসছে, জানালাটা হালকা তুলে দে। কিন্তু আমার কথায় নাহিদের মন মানল না। সে ভুরু কুচকে বলল, কিন্তু ভাই আমার তো মনে হইতেছে গন্ধটা আমাদের অ্যাম্বুলেন্সের ভেতর থেকে আসতেছে, পিছনের দিক থেকে। ওর কথা শুনে আমার মেজাজটা আবার খারাপ হলো। আমি জানি ও কি ভাবছে। ও ভাবছে ওই লাশটা নিয়ে কোন সমস্যা। আমি বিরক্ত হয়ে বললাম, তোর মনের মধ্যে যা আছে তুই খালি তাই ভাবতেছিস, আমার মেজাজটা আর খারাপ করিস না তো, চুপ থাক। নাহিদ আবার চুপ হয়ে গেল। কিন্তু আমি বুঝতে পারছিলাম সে প্রচন্ড ভয় পেয়েছে। সে বারবার আমার দিকে আর পেছনের পার্টিশনের দিকে তাকাচ্ছিল। সত্যি বলতে আমার নিজের বুকটাও কেমন যেন ধরাস ধরাস করছিল। গন্ধটা আসলে অদ্ভুত ছিল। ময়লা পুরানোর গন্ধ এমন হয় না, এটা আরো ভারী, আরো অসহ্য। আমি ড্রাইভিং এ মনোযোগ দিলাম, ভান করলাম যেন কিছুই হয়নি। এভাবে আরো 10-15 মিনিট কাটলো। গন্ধটা কিছুটা কমে এলেও পুরোপুরি যায়নি। আমরা দুজনে চুপ। হঠাৎ ঠিক আমাদের পেছনের মালামাল রাখার অংশ থেকে ধপাস করে প্রচন্ড জোরে একটা শব্দ হলো। শব্দটা এত জোরে ছিল যে মনে হলো খুব ভারী কিছু একটা স্ট্রেচার থেকে নিচে আছড়ে পড়লো। শব্দে পুরো অ্যাম্বুলেন্সটা যেন কেঁপে উঠলো। আমি সাথে সাথে ব্রেক কষলাম। নাহিদ ভয়ে আমার দিকে তাকালো আর আমি তাকালাম ওর দিকে। নাহিদ এবার প্রায় চিৎকার করে উঠলো, দেখলা ভাই, দেখলা তো, আমি বলছিলাম না আমাদের অ্যাম্বুলেন্সের পেছন থেকেই তো আওয়াজটা আসলো, লাশটা পইরা গেছে ভাই। আমি ভাবলাম, হ্যাঁ তা তো ঠিকই বলেছিস, আওয়াজটা তো পেছন থেকে আসলো, লাশটা মনে হয় স্ট্রেচার থেকে পড়ে গেছে। যদি সত্যি এমন হয়ে থাকে তাহলে তো লাশটা উঠিয়ে আবার স্ট্রেচারে রাখতে হবে, তাহলে যশোরে গিয়ে তো এই লাশ হস্তান্তর করা যাবে না। আমার নিজের বুকটা কাঁপছিল। কি হলো আসলে? স্ট্রেচার তো লক করা ছিল, তাহলে লাশ পড়বে কিভাবে? আমি আর দেরি করলাম না, গাড়িটা রাস্তার একপাশে সাইড করে থামালাম। ইঞ্জিন বন্ধ করলাম না, হেডলাইট জ্বলছিল। আমি দরজা খুলে নিচে নামলাম। নাহিদ আমার পিছু পিছু নামতে যাচ্ছিল। আমি ওকে থামিয়ে দিলাম, তুই গাড়ির ভিতরে বসে থাক, দরজা লক করে দে। আমি ওকে বললাম, না ভাই আমার একা ভয় লাগতেছে। নাহিদ প্রায় কেঁদে ফেলার মতো করে বলল, আরে আমি তো আছি, আমি দেখতেছি কি হয়েছে। তুই ভীতু মানুষ, পিছে এসে যদি আউল ফাউল কিছু দেখোস তাহলে আরো ভয় পাবি, যা ভিতরে বস। ওকে একরকম জোর করেই আমি গাড়িতে বসালাম। আমি জানি ও ভয় পাচ্ছে, কিন্তু আমি চাইনি পেছনের অবস্থা যাই হোক না কেন সেটা দেখেও আরো ঘাবড়ে যাক। আমি নিজেও মনে মনে আল্লাহ তাআলাকে স্মরণ করছিলাম। বুকের ভেতর হাতুড়ি পেটার শব্দ। আমি ধীর পায়ে অ্যাম্বুলেন্সের পেছনের দরজার সামনে গেলাম। হাতটা কাঁপছিল। দরজার হাতলে হাত রেখে জোরে একটা টান দিলাম। আল্লাহর নাম নিয়ে আমি দরজাটা খুললাম। ভেতরের দৃশ্য দেখে আমি অবাক তো হলামই, তার চেয়ে বেশি হলাম বিভ্রান্ত। আমি যা ভেবেছিলাম তার কিছু ঘটেনি। লাশটা একদম নিজের জায়গায় ঠিকভাবে আছে। সাদা কাপড়ে মোড়ানো অবয়বটা স্ট্রেচারের উপর স্থির, নিথর দেহে পড়ে আছে। স্ট্রেচারও তার লকে ঠিক মতো আটকানো। আশপাশে এমন কিছুই নেই যেটা পড়ে গিয়ে এত জোরে শব্দ হতে পারে। সবকিছু যেমন থাকার কথা ঠিক তেমনই আছে। আমি টর্চ জেলে ভেতরের প্রতিটা কোণ ভালো করে দেখলাম, না কিছুই পড়েনি। তাহলে তাহলে আওয়াজটা কিসের ছিল? আওয়াজটা তো আমি আর নাহিদ দুজনে স্পষ্ট শুনেছি। মনে হচ্ছিল লাশটাই সজোরে আছড়ে পড়েছে। আমার মাথা কাজ করছিল না। এই নির্জন হাইওয়েতে মাঝরাতে এসব কি হচ্ছে? আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, দ্রুত অ্যাম্বুলেন্সের দরজাটা আবার শব্দ করে লাগিয়ে দিলাম। ভালো করে লকটা টেনে দেখলাম ঠিক আছে কিনা। তারপর প্রায় দৌড়ে আমি ড্রাইভিং সিটে ফিরে গেলাম। আমি হন্তদন্ত হয়ে ড্রাইভিং সিটে এসে বসলাম। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছিল। নাহিদ আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি গাড়িতে উঠতেই সে অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে জালাল ভাই? লাশটা কি পড়ে গেছিল? সব ঠিক আছে? আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। ওকে সত্যিটা বলবো? যদি বলি যে লাশ একদম ঠিকঠাক আছে, কিছুই পড়েনি, তাহলে নির্ঘাত ভাববে যেহেতু লাশ ঠিকঠাক ছিল তাহলে এই ভয়ঙ্কর শব্দটা কিসের হলো। এই চিন্তাটা ওকে আরো বেশি ভয় পাইয়ে দেবে। এই মুহূর্তে ওকে শান্ত রাখাটা খুব দরকার। তাই আমি একটা মিথ্যা কথা বললাম, আরে না লাশ পড়ে নেই। স্ট্রেচারের পাশেই সিটের উপর পানি ভর্তি একটা বড় বোতল রাখা ছিল, সেটাই ঝাঁকুনিতে ধরাম করে নিচে পড়ে গেছিল, আর কিছু না। আমার কথা শুনে নাহিদের মুখটা একটু স্বাভাবিক হলো। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আল্লাহ, আমি তো কি ভয়টাই না পাইয়া গেছিলাম, মনে করছিলাম লাশটাই পড়ে গেছে। আমি আর কথা না বাড়িয়ে গাড়িতে স্টার্ট দিলাম। বললাম, ফালতু চিন্তা বাদ দে, এখন অনেক রাস্তা বাকি। আমি আবার অ্যাম্বুলেন্স চালাতে শুরু করলাম। কিন্তু এবার আমার মনটা একদম ভালো ছিল না। আমি জানতাম আমি নাহিদকে কি বলেছি আর আমি নিজে কি দেখেছি। ওই শব্দটা কোনো পানির বোতল পড়ার শব্দ ছিল না, ওটা ছিল আরো ভারী, আরো ভয়ঙ্কর। আমার মনে হচ্ছিল এই যাত্রায় খুব খারাপ কিছু একটা আমাদের সাথে আছে। আমি আবার চলতে শুরু করলাম হাইওয়ের অন্ধকার বুক চিরে।
আমাদের অ্যাম্বুলেন্স এগিয়ে যাচ্ছিল, কিন্তু এবার আমাদের সাথে ছোট বড় অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। গাড়ি ছাড়ার ঠিক কিছুক্ষণ পর কোথা থেকে যেন একটা করুণ সুরে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতে শুরু করলো। প্রথমে আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল, হয়তো বাতাসের শব্দ বা ইঞ্জিনের আওয়াজ, কিন্তু না, আওয়াজটা খুব স্পষ্ট, একটা বাচ্চার কান্নার আওয়াজ। সে কাঁদছে, কিন্তু সেই কান্নায় কষ্ট বা অভিমানের চেয়ে বেশি ছিল এক ধরনের আকুতি। সেই কান্নার আওয়াজ শুনে এবার আমার আর নাহিদের দুজনের মনের মধ্যে ভয় জাঁকিয়ে বসলো। নাহিদ আমার দেখে এমন ভাবে তাকালো যে আমি বুঝলাম সেও শুনতে পাচ্ছে। সে ফিসফিস করে বলল, ভাই, আপনিও কি কান্নার আওয়াজটা শুনতে পাইতেছেন? এবার আর আমার লুকানোর কোনো রাস্তা ছিল না। আমি যদি এখন না বলি তাহলেও ভাববে আমি শুনতে পাচ্ছি না, কিন্তু ও পাচ্ছে, তাতেও আরো বেশি ভয় পাবে। আমি শুধু গম্ভীর মুখে হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। আমরা দুজনেই কান পেতে রইলাম। আওয়াজটা স্পষ্টতই অ্যাম্বুলেন্সের পেছন থেকে আসছে। আমরা দুজনেই ভয়ে জমে গিয়েছিলাম, কিন্তু ভয়ের আসল ধাক্কাটা তখনও বাকি ছিল। আমি খেয়াল করলাম বাচ্চার সেই করুণ সুরের কান্নাটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। আওয়াজটা ভারী হতে শুরু করলো। সেই বাচ্চার কণ্ঠস্বরটা আর বাচ্চার রইল না, মনে হলো যেন কোনো বড় মানুষ কাঁদছে। কিন্তু সেটা সাধারণ কান্না নয়, কান্নার মধ্যে একটা অদ্ভুত ঘর ঘর শব্দ। আর যতই মনে হচ্ছিল যে আওয়াজটা পরিবর্তন হয়ে বাচ্চার কণ্ঠস্বর থেকে বড়দের কণ্ঠস্বরে পরিণত হচ্ছে, ততই আওয়াজটা আরো বেশি ভয়ঙ্কর, আরো বিকৃত হয়ে উঠছিল। এই অবস্থা দেখে আমার গায়ের সব লোম খাড়া হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। আমি নাহিদকে উদ্দেশ্য করে বললাম, মনে মনে হাইতুল করছি, পড়তে থাক নাহিদ, জোরে জোরে পড়, আর কোনো দিক তাকাবে না। আমার কথা শুনে নাহিদ বুঝতে পারলো সে এতক্ষণ ধরে যে সন্দেহটা করছিল সেটাই ঠিক, অর্থাৎ ওই লাশটার মধ্যে হয়তো কোনো খারাপ জিনিস ইতিমধ্যে আসর করে ফেলেছে। বিশেষ করে আমি নিজে শুনেছি এসব তরতাজা আর অল্প বয়সী অপঘাতে মৃত্যুর লাশের দেখে খারাপ জিনিসগুলো বেশি আকৃষ্ট হয়। আমার কথাগুলো আমার কানে বাজতে শুরু করলো। ওই অদ্ভুত পরিবার, তাদের কালো জাদুর চর্চা, সবকিছু যেন এক সূত্রে বাঁধা। নাহিদ ভয় কাঁপছিল, আমি তার কাঁপুনি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সে চোখ বন্ধ করে বের বের করে দোয়া পড়তে শুরু করলো। আমি স্টিয়ারিং শক্ত করে ধরে মনে মনে যা দোয়া দরদ জানি সব পড়তে লাগলাম, কিন্তু সেই ভয়ঙ্কর আওয়াজটা থামলো না, বরং সেটা যেন আমাদের দোয়া কালামকে চ্যালেঞ্জ জানিয়ে আরো বাড়তে লাগলো। আমার মনে হচ্ছিল এই রাতটা হয়তো আমাদের জীবনের শেষ রাত হতে চলেছে। আমি মনে মনে ভাবছিলাম, মুরব্বীদের কাছে শুনেছি এমন তাজা লাশ, বিশেষ করে বাচ্চাদের বা অল্প বয়সীদের অপঘাতে মৃত্যুর দেহ খারাপ জিনিসগুলোকে চুম্বকের মতো আকর্ষণ করে। যে সন্দেহ করছিল তা এখন আমার কাছে স্পষ্ট। আমার মনে হচ্ছিল ডোমের কথাগুলো অক্ষরে অক্ষরে ফুলে যাচ্ছে। ওই পরিবারের রহস্যময় আচরণ, ওই কালো জাদুর কথা, সবকিছুর পেছনে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কারণ আছে, যার ফল আমরা এখন ভোগ করছি। নাহিদ মনে মনে প্রচন্ড ভয় পাচ্ছিল, সেটা আমি ওর বসার ভঙ্গি দেখে বুঝতে পারছিলাম। সে একেবারে সিটের সাথে মিশে গিয়ে চোখ বন্ধ করে দেওয়া পড়ছে। আমিও ভয় পাচ্ছিলাম, খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি চালকের আসনে, আমার ভয় পেলে চলবে না। আমি যদি ভেঙে পড়ি তাহলে নাহিদও ভরসা হারিয়ে ফেলবে। তাই আমি ভয়টাকে আড়াল করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ধীরে ধীরে এই অবস্থা যে শুধু বড়দের কণ্ঠস্বরে পরিণত হলো তাই নয়, এখন আমরা খেয়াল করলাম আওয়াজটা আর একরকম থাকছে না, এটা বারবার ভিন্ন ভিন্ন কণ্ঠস্বর ধারণ করছে। এই ঘটনাটা আমাদের আতঙ্ককে শতগুণ বাড়িয়ে দিল। কখনো মনে হচ্ছিল কোনো এক বৃদ্ধা মহিলা করুণ সুরে কাঁদছে, ঠিক যেমনটা আমরা একটু আগে শুনেছিলাম। পরক্ষণে সেই কান্নার আওয়াজ বদলে গিয়ে কোনো তাগড়া যুবক বয়সের ছেলের কর্কশ গলার আওয়াজ শোনা যাচ্ছে। সে যেন কিছু একটা বলতে চাইছে, কিন্তু ভাষা বোঝা যাচ্ছে না, শুধু একটা ক্ষোভ বা রাগের প্রকাশ। আবার তার কিছুক্ষণ পরে মনে হচ্ছিল কোনো মধ্যবয়সী মহিলা খিলখিল করে হেসে উঠল। সেই হাসি কোনো আনন্দের হাসি নয়, সে এক পৈশাসিক হাড় হেম করা হাসি। সেই হাসির শব্দে আমার বুকের ভেতরটা জমে যাচ্ছিল। আবার কখনো মনে হচ্ছিল খুব কর্কশ কণ্ঠের কোনো বৃদ্ধ লোক পেছন থেকে বিকট স্বরে চেঁচামেচি করছে, যেন আমাদের ধমক দিচ্ছে। এই বিচিত্র এবং ভয়ঙ্কর সব আওয়াজগুলো একটার পর একটা আসছিল, কখনো কান্না, কখনো হাসি, কখনো বা গর্জন। এগুলো আমাদের ধীরে ধীরে আরো বেশি আতঙ্কিত করে ফেলছিল। আমরা বুঝতে পারছিলাম অবস্থা খুব একটা ভালো নয়, এটা কোনো সাধারণ ঘটনা নয়। আমরা দুজনেই মনে মনে আল্লাহর নাম নিচ্ছিলাম। আমার মুখ দিয়ে অনবরত আয়াতুল কুরসি পাঠ চলছিল। আমি গাড়ির গতি আরো বাড়িয়ে দিয়েছিলাম। আমার একটাই চিন্তা, কতক্ষণে এই অভিশপ্ত লাশটা তার ঠিকানে পৌঁছে দিয়ে আমরা ফিরতে পারবো। হঠাৎ করে সব আওয়াজ ছাপিয়ে আমাদের অ্যাম্বুলেন্সের পেছন থেকে এমন জোরে একটা চিৎকার ভেসে এলো, যা রীতিমতো আমাদেরকে হার্ট অ্যাটাক করানোর জন্য যথেষ্ট ছিল। সেই চিৎকার কোনো মানুষের চিৎকার ছিল না,
ওটা ছিল, ওটা কিসের চিৎকার তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে হচ্ছিল হাজারটা পশুর গর্জন আর কোনো মানুষের আর্তনাদ একসাথে মিশিয়ে কে একজন মাইকে বাজাচ্ছে। সেই চিৎকারের তীব্রতা এত বেশি ছিল যে আমার কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড় হয়েছিল। ভয়ে আমি আর নিজেকে সামলাতে পারিনি। আমার পা আপনা আপনি ব্রেকের ওপর চেপে বসেছিল। প্রচন্ড জোরে ব্রেক কষায় গাড়িটা হাইওয়ের মাঝখানে প্রায় থেমে গেল। আমি আর নাহিদ দুজনে এক ঝটকায় দরজা খুলে গাড়ি থেকে নেমে পড়লাম। আমরা হাঁপাচ্ছিলাম, দুজনেই রাস্তার উপর দাঁড়িয়ে কাঁপছি। সেই ভয়ঙ্কর চিৎকারটা তখন আমার কানে বাজছে। চিৎকারটা এতটাই প্রচন্ড ছিল যে আমরা ভাবলাম হয়তো আশপাশে কেউ না কেউ শুনেছে, বা কোনো না কোনো গাড়ি যেটা আমাদের পাশ দিয়ে যাচ্ছিল তারা হয়তো এই চিৎকার শুনে থেমেছে। আমরা নিচে নেমে এদিক ওদিক তাকালাম, কিন্তু অবাক করা বিষয় হলো মাঝে মাঝে যে দু একটা ট্রাক বা প্রাইভেট কার আমাদের পাশ দিয়ে যাচ্ছিল সেগুলো নিজেদের মতো করেই আবার নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছিল। কেউ থামলো না, কেউ গতিও কমালো না। ভাবটা এমন ছিল যেন এত জোরে এত ভয়ঙ্কর আর বিভৎস সেই চিৎকারটা আমরা দুজন ছাড়া আর কেউই শোনেনি। এবার ভয়ে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেল। আমরা বুঝতে পারলাম যা হচ্ছে তা শুধু আমাদের সাথেই হচ্ছে। এই নির্জন হাইওয়েতে আমরা দুজন এখন সম্পূর্ণ একা, আর আমাদের সাথে আছে এক অজানা ভয়ঙ্কর কিছু। আমরা ততক্ষণে অর্ধেকের বেশি রাস্তা পার করে এসেছিলাম, কিন্তু ভয়ের অবস্থা এমন যে আবার ওই অ্যাম্বুলেন্সে উঠে বসার মতো ইচ্ছা বা সাহস কোনোটাই আমাদের ছিল না। আমাদের আর এটা বুঝতেও কোনো সন্দেহ নেই যে বিকট চিৎকারটা আমাদের অ্যাম্বুলেন্সের পেছন থেকে এসেছিল। কিছুক্ষণ আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রইলাম। রাত যত বাড়ছিল চারপাশটা ততই নিঝুম হয়ে আসছিল। শেষে আর কোনো উপায় না দেখে না চাইতেও আবার দুজনে অ্যাম্বুলেন্সে উঠে বসলাম। দুজনেরই খুব ভয় করছিল। আমি দরজা লক করে কাপা হাতে আবার স্টিয়ারিং ধরলাম। এবার আমি স্পিড আরো বাড়িয়ে দিলাম, প্রায় পাগলের মতো গাড়ি চালাচ্ছিলাম। মেহেদ ভয়ে কথা বলাই ভুলে গিয়েছিল। সে বারবার এদিক ওদিক এবং অ্যাম্বুলেন্সের পেছনের পার্টিশনের দিকে তাকাচ্ছিল। তার ভেতরে যে কতটা ভয় কাজ করছে তা আমি ভালো করে বুঝতে পারছিলাম, কারণ সত্যি বলতে আমার মনের অবস্থা এখন ঠিক নাহিদের মনের মতোই। আমি পাগলের মতো গাড়ি চালাচ্ছিলাম। আমার একমাত্র লক্ষ্য তখন যত দ্রুত সম্ভব এই অ্যাম্বুলেন্স আর এর ভেতরের লাশ থেকে মুক্তি পাওয়া। পিছনের ভয়ঙ্কর আওয়াজগুলো কিছুটা কমলেও পুরোপুরি থামেনি। একটা চাপা গঙ্গানির মতো শব্দ আসছিল। নাহিদ ভয়ে সিটিয়ে আছে, আমার নিজেরও বুক ধরফর করছে। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমার মাথায় একটা উপায় আসলো। আমি গাড়ি চালাতে চালাতে নাহিদকে উদ্দেশ্য করে বললাম, নাহিদ টেপ রেকর্ডারে কোরআন তেলাওয়াতটা ছাইড়া দে, জলদি কর। আমার ধারণা ছিল আল্লাহ তাআলার কালাম শুনলে হয়তো এই খারাপ জিনিসের প্রভাবটা কমবে। নাহিদ আমার কথা শুনে কাঁপা কাঁপা হাতে ড্যাশবোর্ডের ট্যাপ রেকর্ডারের দিকে হাত বাড়ালো। সে যেই না প্লে বাটনে চাপ দেবে ঠিক এমন সময় ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো। আমার হাতের স্টিয়ারিং হুইলটা যেন নিজের থেকে জীবন্ত হয়ে উঠলো। এটা প্রচন্ড জোরে একবার বামে তারপর ডানে মোচড় দিতে শুরু করলো। আমি কিছু বুঝে ওঠার আগেই অ্যাম্বুলেন্সটা আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। গাড়িটা সাপের মতো এঁকে বেঁকে হাইওয়ের পাশ থেকে ওপাশে যেতে লাগলো। আমি আমার সমস্ত শক্তি দিয়ে স্টিয়ারিং ধরে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি আমার হাত থেকে স্টিয়ারিংটা কেড়ে নিতে চাইছে। নাহিদ আর আমরা দুজনেই গাড়ির মধ্যে এদিক ওদিক ছিটকে পড়ছিলাম। নিজেদের উপরও আমরা নিয়ন্ত্রণ রাখতে পারছিলাম না। টায়ার ঘষ্টানোর ভয়ঙ্কর শব্দে কান পাতা দেয়। আমাদের দুজনের চোখেই তখন স্পষ্ট মৃত্যু ভয়। আমরা দুজনে ভাবছিলাম এই বুঝি একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমি কোনো গাছের সাথে ধাক্কা খাবো, নয়তো রাস্তা থেকে ছিটকে নিচে পড়ে যাব। গাড়িটা রাস্তার পাগলের মতো হেলে দুলে চলছিল। এই ভয়ঙ্কর অবস্থাটা ঠিক 1 থেকে 2 মিনিট স্থায়ী হয়েছিল। তারপর ঠিক যতটা আকস্মিকভাবে এটা শুরু হয়েছিল ততটাই আকস্মিকভাবে সব থেমে গেল। স্টিয়ারিংটা হঠাৎ শান্ত হয়ে গেল। আমি গাড়ির নিয়ন্ত্রণ ফিরে পেলাম। আমি কোনো মতে গাড়িটা সোজা করে গতি কিছুটা কমালাম। ভয় নাহিদের চোখ দুটি কোটর থেকে বেরিয়ে আসার মতো বড় বড় হয়ে গেছে। সে ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। তার মুখ দিয়ে কোনো কথা সরছে না। আমি নিজেও কাঁপছিলাম, আমার কপাল বেয়ে ঘাম ঝরছে। আমি দাঁতে দাঁত চেপে কয়েকটা গালি দিয়ে ফেললাম। তারপর আমি নিজেই কোরআন তেলাওয়াত ছাড়ার জন্য ট্যাপ রেকর্ডারের দিকে হাত বাড়ালাম। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম যেটা একটু আগেও ঠিক ছিল সেই রেডিও বা ট্যাপ রেকর্ডার এখন আর চলছে না। আমি বারবার বাটন টিপলাম, ক্যাসেট ঢোকানোর চেষ্টা করলাম, কিন্তু ওটা পুরোপুরি মরে গেছে। কোনো বাতি জ্বলছে না, কোনো শব্দ নেই। আমাদের আর বুঝতে বাকি রইল না যে অশুভ জিনিসটি চায় না আমরা কোরআন তেলাওয়াত শুনি। ঠিক তখনই আরেকটা নতুন উপদ্রব শুরু হলো। হঠাৎ করে প্রচন্ড জোরে বারবার অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খোলার এবং বাড়ি খাওয়ার শব্দ আসতে শুরু করলো। ধরাম ধরাম ধরাম, মনে হচ্ছিল কেউ একজন লাথি মেরে বা ধাক্কা দিয়ে পেছনের দরজাটা ভাঙার চেষ্টা করছে। প্রচন্ড জোরে জোরে অ্যাম্বুলেন্সের দরজায় বাড়ি খাচ্ছে।
কিন্তু এটা কিভাবে সম্ভব? দরজা তো আমি নিজের হাতে বাইরে থেকে লক করে এসেছি, তাহলে এমন ভয়ঙ্কর শব্দ হবে কিভাবে? এই চিন্তাটা মাথায় আসতেই আমাদের গা শিউরে উঠল। আমাদের যেন শরীরের সমস্ত রক্ত বরফের মতো ঠান্ডা হয়ে জমাট বেঁধে যাচ্ছিল। আমি আবার গাড়ি থামালাম। এবার আমি সত্যি খুব রেগে গিয়েছিলাম। ভয়ের চেয়েও বেশি রাত তখন আরো গভীর হয়েছিল। আগে যে দু একটা গাড়ি ঘোড়া দেখা যাচ্ছিল, এখন তাও নেই। মিশমিশে কালো অন্ধকার হাইওয়েতে আমরা দুজন একা। আমি রাগে গজরাতে গজরাতে দরজা খুলে নামলাম। এবার ভয়ে ভয়ে আমি দরজার সামনে গেলাম, আর আমার পেছন পেছন নাহিদ, কারণ সে এক মুহূর্তের জন্য এখন আর একা থাকতে পারছিল না। সে আমার শার্টের কোনা খামচে ধরেছিল। অ্যাম্বুলেন্সের পেছনে গিয়ে আমরা এমন এক দৃশ্য দেখলাম, যা দেখার পর আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমরা দেখলাম অ্যাম্বুলেন্সের পেছনের দুটো দরজা সম্পূর্ণ খোলা। সে বাচ্চার লাশটি, সেই সাদা কাপড়ে মোড়ানো লাশটি, তার স্ট্রেচারে নেই। লাশটি কোমর থেকে মাথা পর্যন্ত অ্যাম্বুলেন্সের দরজার সামনে দিয়ে নিচের দিকে ঝুলে আছে, আর কোমর থেকে পা দুটো অ্যাম্বুলেন্সের ভেতরে। অবয়বটা এমন ভাবে ঝুলছিল যেন কেউ ওটাকে টেনে বাইরে ফেলার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। এই অবর্ণনীয় দৃশ্য দেখে ভয়ে আমি 4-5 পা পেছনে ছিটকে সরে গেলাম। নাহিদ ভয়ে গলার রগ ফুলে জোরে একটা চিৎকার দিল। আমরা দুজনে এত পরিমাণে ভয় পেয়েছিলাম যে কেউই আর ওই লাশের কাছে যেতে চাচ্ছিলাম না। ওটাকে ওভাবেই ফেলে রেখে চলে যেতে পারলে যেন বাঁচি। আমি ভাবছিলাম রাস্তায় কারো সাহায্য নেব, কিন্তু এই গভীর রাতে এই নির্জন হাইওয়েতে কে আমাদের সাহায্য করবে? আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও একটা সাইকেল পর্যন্ত পার হলো না। রাত আরও গভীর হয়ে যাচ্ছিল। শেষে কোনো উপায় না দেখে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা নিজেরাই আল্লাহ তাআলার নাম নিয়ে সেই বাচ্চার লাশকে ধরে আবার স্ট্রেচারে উঠিয়ে দিলাম। লাশটা অস্বাভাবিক ঠান্ডা আর ভারী লাগছিল, কিন্তু লাশটা স্ট্রেচারে ওঠানোর পর আমাদের চোখ পড়ল ভেতরের দেয়ালের দিকে। যা দেখলাম তাতে আমাদের কলেজের শুকিয়ে গেল। আমরা খেয়াল করলাম আমাদের অ্যাম্বুলেন্সের দুই পাশের স্টিলের তৈরি শক্ত দেয়ালে এত পরিমাণে নখ দিয়ে আঁচড়ের দাগ, যা গুণে শেষ করা সম্ভব নয়। মনে হচ্ছিল যেন খুব হিংস্র এবং শক্তিশালী কোনো বন্য প্রাণী তার বড় বড় ধারালো নখ দিয়ে এই শক্ত স্টিলকেও আঁচড় কেটে গভীর দাগ ফেলে দিয়েছে। এই দৃশ্য দেখে আমরা আর 1 সেকেন্ডও দাঁড়ালাম না। প্রচন্ড ভয় পেয়ে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স থেকে নেমে দরজা সজোরে বন্ধ করে ভালোভাবে আটকে দিলাম। তারপর প্রায় দৌড়ে এসে গাড়িতে উঠলাম। আমরা দ্রুত আবার অ্যাম্বুলেন্সের ড্রাইভিং সিটে চলে গেলাম। আমি দরজা লক করে 1 মুহূর্ত দেরি না করে গাড়িতে স্টার্ট দিলাম। আমার হাত পা তখনও থরথর করে কাঁপছে। নাহিদের অবস্থা আরো খারাপ। সে ভয়ে কথাই বলতে পারছিল না, শুধু ফোঁপাচ্ছিল। আমি দেখলাম আমরা লাশের ঠিকানার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি, আর হয়তো ঘন্টাখানেকের পথ বাকি। আমরা দুজনেই মনে মনে শুধু আল্লাহ আল্লাহ করছিলাম। আমার মুখ দিয়ে অনবরত দোয়া কালাম বের হচ্ছিল। এর মধ্যে আরো একটা আজব ব্যাপার ঘটলো। আমার পকেটের মোবাইলটা ভাইব্রেট করে উঠলো। আমি ভাবলাম হয়তো নেটওয়ার্ক এসেছে, কিন্তু মোবাইল বের করে দেখি উল্টোটা। মোবাইলে কোনো সিগন্যাল নেই, একটা দাগও না। নাহিদের মোবাইলেরও একই অবস্থা। অথচ আমরা এমন কোনো দুর্গম পাহাড়ি এলাকায় ছিলাম না যেখানে সিগন্যাল পাওয়া কষ্টকর। এটা ছিল হাইওয়ে, যশোর শহরের কাছাকাছি। সিগন্যাল না থাকাটাই অস্বাভাবিক। আমাদের পুরোপুরি যেন দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। আমি সব চিন্তা বাদ দিয়ে শুধু গাড়ি চালাতে লাগলাম। ঠিক তখনই আমাদের দুজনের একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো। আমরা দেখছিলাম দূর থেকে রাস্তার একপাশে একটা সাদা কাপড়ের মতো দেখা যাচ্ছে। মনে হচ্ছিল বড় কোনো সাদা চাদর বা কাপড় মাটিতে পড়ে আছে। আমাদের গাড়ি হেডলাইটের আলোতে ওটা চকচক করছিল। আমি ভাবলাম হয়তো কোনো বস্তা বা কিছুর একটা হবে, কিন্তু যখন আমরা আরেকটু কাছে গেলাম তখন আমাদের বুকটা ছ্যাদ করে উঠলো। মনে হলো সেই সাদা কাপড়ের নিচে কে একজন লম্বা হয়ে শুয়ে আছে, ঠিক রাস্তার কিনারা ঘেঁষে। এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারলাম এটাও কোনো স্বাভাবিক ব্যাপার না। এই মাঝরাতে একটা নির্জন হাইওয়ের একপাশে সাদা চাদর মুড়ি দিয়ে কেই বা এভাবে শুয়ে থাকবে? কোন সুস্থ স্বাভাবিক মানুষের কাজ এটা হতে পারে না। আমার বুকের ভেতরটা দৌড় দৌড় করছিল। আমি গাড়ির গতি কমালাম না, বরং ঠিক রাখলাম। আমরা যতই সামনে যাচ্ছিলাম ততই স্পষ্ট দেখতে পাচ্ছিলাম অবয়বটা। ঠিক তখনই আমরা যখন আর মাত্র 50-60 গজ দূরে, আমরা দেখলাম ধীরে ধীরে কেউ একজন সে কাপড়ের নিচ থেকেই উঠে বসলো। আমরা ভয়ে জমে গেলাম। সে অবয়বটা উঠে বসে ধীরে ধীরে তার চেহারা থেকে সাদা কাপড়টা সরালো। তখন আমরা দুজন যে ভয়ঙ্কর একটা দৃশ্য দেখলাম, তা দেখে আর সহ্য করার মতো অবস্থায় ছিলাম না। সেই দৃশ্য দেখার চাইতে হয়তো মানুষ মরণকেও বেশি পছন্দ করবে। আমরা দুজনেই দেখলাম একটা হ্যাংলা পাতলা ছেলের মতো অবয়ব, কিন্তু তার সম্পূর্ণ চেহারাটা কুচকুচে কালো আলকাতরার মতো। অথচ গলা থেকে নিচের শরীরটা স্বাভাবিক মানুষের মতোই শ্যামবর্ণের। তার চোখের কোটরে কোনো চোখ নেই,
সম্পূর্ণ চোখের কোঠরি দুটো ফাঁকা এবং সেই ফাঁকা গর্তের চারপাশে সাদা হাড়ের মতো দেখা যাচ্ছিল। আর তার কান দুটো অস্বাভাবিক লম্বা, প্রায় গলা পর্যন্ত এসে ঝুলে পড়েছে। মাথায় একটাও চুল ছিল না, টাকও মনে হচ্ছিল না। কেমন যেন মসৃণ খোলসের মতো সে তার ফাঁকা চোখের কোটর দিয়ে সরাসরি আমাদের হেডলাইটের দিকে তাকিয়েছিল। তার মুখের ভাবলেশীন সেই চেহারা, সে ভয়ঙ্কর চেহারার বিবরণ দেয়া কোনো শব্দেই সম্ভব নয়। এই অবর্ণনীয় দৃশ্য দেখে আমি আর নাহিদ দুজনে একসাথে গগন বিদারে চিৎকার করে উঠলাম। আমরা সঙ্গে সঙ্গে সেই দিক থেকে চোখ ফিরিয়ে নিলাম। আমি আর এক মুহূর্ত না ভেবে অ্যাক্সিলারেটরে এমন চাপ দিলাম যে অ্যাম্বুলেন্সের ইঞ্জিন গগন বিদারে শব্দ করে লাফিয়ে উঠল। আমরা দুজনে একসাথে জোরে জোরে আল্লাহকে ডাকতে শুরু করলাম, আল্লাহ আল্লাহ বাঁচাও। রাস্তায় একটা গাড়িও দেখা যাচ্ছিল না। চারপাশটা যেন এক মৃত্যু পড়ি। কোন রকম আল্লাহর নাম নিতে নিতে কাঁপতে কাঁপতে আমরা অবশেষে লাশের ঠিকানায় পৌঁছলাম। একটা পুরনো অন্ধকারের মতো বাড়ি। আমরা কোনো মতে লাশটা স্ট্রেচার থেকে নামিয়ে তাদের উঠানে রাখলাম। সেই পরিবারের লোকজন ঘর থেকে বেরিয়ে এলো। তাদের আচার আচরণ যা আমি আগেই শুনেছিলাম তার চেয়েও বেশি অদ্ভুত এবং ভয়ঙ্কর। তারা কেউই কোনো কথা বলছিল না, শুধু আমাদের দিকে বড় বড় চোখে তাকিয়েছিল। তাদের চাহনি ছিল অস্বাভাবিক পলকহীন। আমরা যখন লাশ হস্তান্তর করছিলাম তারা কোনো দুঃখ বা শোক প্রকাশ করছিল না, শুধু আমাদের দুজনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। আমরা এক সেকেন্ডও সেখানে দাঁড়ালাম না। কাগজপত্রের সই নিয়ে প্রায় দৌড়ে আবার অ্যাম্বুলেন্সে উঠলাম। সেই রাতে আমরা ওইখানে না থেকে সোজা ঢাকার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। এরপর থেকে আমাদের দুজনেরই প্রচন্ড শরীর খারাপ হয়ে যায়। আমি জালাল, আমার শক্ত শরীর, তাও আমি সপ্তাহখানেক জ্বরে ভুগেছি। আমার মনে হতো ওই ফাঁকা চোখ দুটো আমাকে ডাকছে। কিন্তু নাহিদের অবস্থা একদম বাজে হয়ে গিয়েছিল। তার অনবরত বমি হতো, সে কিছুই খেতে পারতো না। রাতে ঘুমালে এই স্বপ্নে সে ভয়ঙ্কর জিনিস আর আচরের দাগগুলো দেখতো আর চিৎকার করে উঠত। তার পুরোপুরি সুস্থ হতে প্রায় 1 মাস সময় লেগেছিল। সেই ঘটনার পর নাহিদ আর আমার সাথে হেল্পারের কাজ করেনি। আর আমি আজও অ্যাম্বুলেন্স চালাই, কিন্তু সেই রাতের কথা মনে পড়লে আমার রক্ত আজও ঠান্ডা হয়ে যায়। আমার মনে হচ্ছে ঘটনাটা এখানে শেষ। সত্যি ঘটনাটি এখানে শেষ হলে পারত। লাশ পৌঁছে দিলাম, ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো, নাহিদ অসুস্থ হলো, আমি কিছুদিন ভোগে কাজে ফিরলাম, বেশ সমাপ্তি। আমিও তাই ভেবেছিলাম, আমি মরিয়া হয়ে চাইছিলাম ঘটনাটা ওখানে শেষ হোক, কিন্তু দুর্ভাগ্যবশত ঘটনাটা এখানে শেষ হয়নি। সেই অভিশপ্ত ছেলের লাশটা যশোরে ডেলিভারি করে দিয়ে আসার পর থেকেই আমার জীবনে এক স্থায়ী অন্ধকার নেমে আসে। আমার সাথে প্রতিদিন অদ্ভুত অদ্ভুত ভৌতিক ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে তো শুধু ভাবতাম হয়তো এই রাতের ভয়াবহ অভিজ্ঞতার কারণে আমার মনের মধ্যে একটা আতঙ্ক স্থায়ী হয়ে গেছে, কিন্তু ধীরে ধীরে বুঝলাম ব্যাপারটা শুধু আমার মনের ভয় নয়। প্রথম দিকে যখনই আমি অন্য কোনো লাশ ডেলিভারির জন্য যেতাম, বিশেষ করে যদি সেটা রাতের বেলা হতো, আমার বুকটা অজানা আশঙ্কায় ধরফর করত। প্রতিটা বাঁকে মনে হতো এই বুঝি আবার সেই ভয়ঙ্কর হাসির শব্দ ও সেই বিকট চিৎকার শুনতে পাবো। কিন্তু সেই ছেলের লাশটা ডেলিভারি করে দিয়ে আসার পর থেকে আমার শারীরিক পরিবর্তন শুরু হলো। আমার শরীরে আমি তেমন কোনো শক্তি পেতাম না। সারাদিন একটা ক্লান্তি, একটা অবসাদ আমাকে ঘিরে থাকতো। মনে হতো আমার শরীরের সমস্ত শক্তি কেউ শুষে নিচ্ছে। কাজ করতে আমার খুব কষ্ট হয়ে যেত। সিঁড়ি দিয়ে 2টো তলা উঠলেই হাঁপিয়ে যেতাম। যেখানে আমি আগে স্ট্রেচার নিয়ে 5 তলা দৌড়ে উঠতাম, কিন্তু শুধুমাত্র পেটের দায়েও আমার পরিবারের মুখের দিকে তাকিয়ে আমাকে এই দুর্বল শরীর নিয়ে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরতে হতো। সবচেয়ে ভয়ঙ্কর ছিল রাতের বেলা। আমি ঘুমাতে পারতাম না। যখনই আমার চোখ দুটো একটু লেগে আসতো, আমি প্রতিদিন রাতে ওই ভয়ঙ্কর মুখটা বারবার দেখতাম। সেই হ্যাংলা পাতলা অবয়ব, সেই কুচকুচে কালো চেহারা, চোখহীন সাদা কোটর আর গলা পর্যন্ত ঝুলে থাকা কান। আমি ভয়ে ঘুমের মধ্যে চিৎকার করে আটকে উঠতাম। আমার স্ত্রী ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরতো, আমার কপালে হাত বুলিয়ে দিত, কিন্তু আমি তাকে কি বলবো, কিভাবে বোঝাবো যে আমি কি দেখেছি? আমার মনে হয় ওই ছেলের পরিবারের লোকেরাই এসব কিছুর জন্য দায়ী। তারা নিশ্চিতভাবেই কালো জাদুর সাথে জড়িত ছিল। এই কারণে আমার এরকম সমস্যা হচ্ছে। আমি সঠিক জানি না, তবে যারা এই সমস্ত অশুভ কাজের সাথে জড়িয়ে থাকে তাদের নাকি অনেক জিন থাকে। এসব অশুভ শক্তি বা খারাপ জিনিসগুলোই তাদেরকে মানুষের ক্ষতি করতে সাহায্য করে, আর বিনিময়ে নানান ধরনের ভয়ঙ্কর জিনিস আবদার করে বসে। আমার কেন যেন বারবার মনে হতো সেই নিষ্পাপ ছেলেটাকে তার পরিবারের কেউ একজন কোনো ভয়ঙ্কর কিছুর জন্য উৎসর্গ করেছিল। হয়তো তাদের কোনো কালো জাদুর সাধনার অংশ ছিল, ও যার কারণেই এতটুকু বয়সে বাচ্চাটার ওরকম বিভৎস মৃত্যুর মুখে চলে যেতে হয়। সেই পটকা পচা আষ্টে গন্ধটা আমাকে তাড়া করে বেড়াতে শুরু করলো। আমি খেয়াল করতাম যখনই আমি ওয়াশরুমে যেতাম, বিশেষ করে যখন পানি ব্যবহার করতাম, তখন আমার নিজের শরীর থেকে ঠিক সেই পটকা পচা গন্ধ বের হতো।
সেই গন্ধটা সেই রাতে অ্যাম্বুলেন্সে আমি ও নাহিদ পেয়েছিলাম। আমি বারবার সাবান দিয়ে গা ঘষতাম, কিন্তু গন্ধটা যেত না। মনে হতো গন্ধটা আমার চামড়ার নিচ থেকে, আমার রক্তের ভেতর থেকে আসছে। এছাড়াও আমার মনে হতো সবসময় কেউ বা কারা আমাকে অনবরত দেখছে। আমি যখন একা থাকতাম মনে হতো ঘরের কোনায় কেউ দাঁড়িয়ে আছে। আমি যখন গাড়ি চালাতাম আমার মনে হতো পেছনের সিটে কেউ বসে আছে। ঘাড় ঘোরালে দেখতাম কিচ্ছু নেই। মাঝে মাঝে গভীর রাতে আমার মনে হতো আমার কানের সামনে ফিসফিস করে অনেক মানুষ একসাথে কথাবার্তা বলছে, কিন্তু সেই কথাবার্তার ভাষাটা আমি কোনোদিন শুনিনি। ওটা মানুষের ভাষা ছিল না। ওই ফিসফিসানি শুনলে আমার মাথার ভেতরে ঝিমঝিম করতো। আমি বুঝতে পারছিলাম সেই রাতের অভিশাপটা আমার পিছু ছাড়েনি, বরং সেটা আমার ঘরে, আমার শরীরে বাসা বেঁধেছে। দিন দিন আমার অবস্থা আরো খারাপ হচ্ছিল। আমি মানসিকভাবে প্রায় ভেঙে পড়েছিলাম। আমার স্ত্রী আমার পরিবর্তনগুলো লক্ষ্য করছিল। আমার খাওয়া দাওয়া কমে গিয়েছিল। আমি অকারণে চমকে উঠতাম। রাতের বেলা আমার চিৎকার সেও ঘুমাতে পারতো না। সে আমাকে বারবার ডাক্তার দেখানোর কথা বলছিল, কিন্তু আমি জানতাম এটা কোনো ডাক্তারের চিকিৎসার সারার রোগ নয়। একদিন দুপুরের ঘটনা। আমি সেদিন কাজে যাইনি। শরীরটা খুব বেশি দুর্বল লাগছিল। আমার স্ত্রী আর ছেলে অন্য ঘরে ছিল। আমি ওয়াশরুমে গেলাম। ভেতরে ঢোকার পর থেকে আমার সেই পরিচিত অনুভূতিটা হতে লাগলো। আমার মনে হলো এই ছোট্ট ওয়াশরুমের মধ্যে আমি একা নই। ঠিক আমার সামনে আয়নার দিকে মুখ করে কে একজন আছে। আমার ঘাড়ের কাছের লোমগুলো সব খাড়া হয়ে গেল। একটা হিমশীতল স্রোত আমার শির দ্বারা বেয়ে নেমে গেল। আমার কিছুটা ভয় ভয় লাগতে শুরু করলো। আমি কোনো দিকে না তাকিয়ে যত দ্রুত সম্ভব আমার কাজ শেষ করে বেরিয়ে গেলাম। আমি এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আন্তদান্ত করতে করতে আমার হঠাৎ খেয়াল হলো আমি ওয়াশরুমের দরজাটা ভেতর থেকে লাগাইনি, এমনকি বাইরে থেকেও টেনে বন্ধ করিনি। বিষয়টা সামান্য, কিন্তু আমার কাছে তখন এটাকে অনেক বড় মনে হলো। আমি ওয়াশরুমের দরজা লাগাতে আবার পেছনে ফিরলাম। আমি দরজার হাতলিটা যেই না ধরলাম আর বন্ধ করার জন্য সামনে তাকালাম, ঠিক তখনই এমন এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম যা রীতিমতো আমাকে সেই মুহূর্তে হিমশীতল করে দিয়েছিল। আমি দেখলাম ওয়াশরুমের মধ্যে ঠিক শাওয়ারের নিচে 14 থেকে 15 বছর বয়সী একটা ছেলে দাঁড়িয়ে আছে। তার পরনে কিছু নেই, কিন্তু সেটা সে অল্প বয়সী ছেলের স্বাভাবিক শরীর নয়। আমি দেখলাম তার অবয়বটা সেই রাতের লাশটার মতোই, কিন্তু তার মুখটা ছিল সেই রাস্তার পাশের অবয়বটার। সেই কুচকুচে কালো বিভৎস চেহারা, চোখহীন সাদা গর্ত আর গলা পর্যন্ত ঝুলে থাকা কান। সে আমার দিকেই তাকিয়েছিল, আর সেই ফাঁকা কোটর দিয়ে। এই অবর্ণনীয় দৃশ্য দেখে আমি আর সহ্য করতে না পেরে, গলায় এক বিন্দু আওয়াজ না করতে পেরেই সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে বাথরুমের দরজার সামনেই সশব্দে পড়ে যাই। কতক্ষণ আমি ওভাবে পড়েছিলাম জানি না। যখন আমার জ্ঞান ফিরলো আমি দেখলাম আমি আমার বিছানায় শুয়ে আছি। আমার স্ত্রী আর ছেলে আমার পাশে বসে কাঁদছে আর আমার মাথায় পানি ঢালছে। তারা ভেবেছিল আমি হয়তো কাজ করতে করতে আর দুশ্চিন্তায় খুব অসুস্থ হয়ে পড়েছি, তাই জ্ঞান হারিয়েছিলাম। তারা আমাকে কিছুদিন কাজের থেকে পুরোপুরি ছুটি নিতে বলল, কিন্তু আমি জানতাম আমি কেন জ্ঞান হারিয়েছিলাম। আমি চুপ করে থাকতে পারলাম না। আমি যদি এখন না বলি তাহলে অশুভ জিনিসটা হয়তো আমার পরিবারেরও ক্ষতি করে ফেলবে। আমি আমার স্ত্রী আর ছেলেকে সেই রাতে অ্যাম্বুলেন্সের জায়গায় যা ঘটেছিল, সেই গন্ধ, সেই শব্দ, সেই বিভিন্ন কণ্ঠের কান্না, সেই ভয়ঙ্কর চিৎকার, খোলা দরজা, ঝুলে থাকা লাশ, রাস্তার পাশের সেই বিভৎস চেহারা, সবকিছু খুলে বললাম। তারপর আমি ওয়াশরুমের ভেতরে আজ যা দেখলাম সেটাও বললাম। আমার কথা শুনে সঙ্গে সঙ্গে তাদের চেহারার রং বদলে গেল। আমার ছেলের চোখ ভয়ে বড় বড় হয়ে গেল, আর আমার স্ত্রী ভয়ে কাঁপতে শুরু করলো। তারা প্রচন্ড ভয় পেয়ে গেল। প্রথমে আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিল, আমিও তাদেরকে সান্ত্বনা দিলাম। আমরা বুঝতে পারছিলাম আমরা এক ভয়ঙ্কর বিপদে পড়েছি। বিষয়টা তাদেরকে বলাটা আমি জরুরি মনে করেছিলাম, কারণ আমি চাইনি আমার পেছনে যে খারাপ জিনিসটা ওই লাশ ডেলিভারি দেওয়ার পর থেকে লেগেছে সেটা আবার আমার স্ত্রী বা সন্তানকে কোনোভাবে ক্ষতি করুক। সেই রাতে আমার স্ত্রী আর ছেলে আমাকে বলল, তুমি আর এক মুহূর্ত দেরি করো না, এখনই ভালো কোনো হুজুর বা আলেম দেখাতে হবে। তাদের কথা শুনে আমিও মনে জোর পেলাম। দেরি না করে আমি সেদিনই মাগরিবের নামাজের পর আমাদের এলাকার বড় মসজিদের ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করলাম। তিনি খুব ভালো মানুষ এবং আল্লাহ ভীরু। আমি তাকে আড়ালে ডেকে নিয়ে আমার সমস্ত ঘটনা খুলে বললাম। আমার পেশা সম্পর্কে, সেই রাতের অ্যাম্বুলেন্সের ঘটনা, নাহিদের অসুস্থতা, আমার রাতের দুঃস্বপ্ন, সেই পচা গন্ধ, ফিসফিসানি, আর সবশেষে আজকের বাথরুমের ঘটনা, সবকিছু আমি তাকে বিস্তারিত বললাম। তিনি খুব মনোযোগ দিয়ে আমার সব কথা শুনলেন। শোনার পর তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি আমাকে জানালেন, জালাল ভাই, আপনার ঘটনা শুনে আমি বুঝতে পারছি এটা কোনো সাধারণ বিষয় নয়। এটা খুবই গভীর এবং ভয়ঙ্কর কোনো অশুভ শক্তির কাজ। আমি সত্যি বলতে জিন বা এই জাতীয় বিষয়ে কোনো চিকিৎসা বা তদবির করি না, তবে আমার ওস্তাদ আছেন, তিনি এই বিষয়ে আল্লাহর রহমতে অনেক জ্ঞানী। তিনি আমাকে তার ওস্তাদের কাছে নিয়ে গেলেন। তার ওস্তাদ একজন
অতিশয় বৃদ্ধ এবং নুরানি চেহারার মানুষ। তাকে দেখলেই মনে একটা শান্তি আসে। ইমাম সাহেব আমার পরিচয় করিয়ে দিলেন এবং আমার সমস্যার কথা বললেন। এরপর সেই ওস্তাদ জি আমাকে আবার প্রথম থেকে সব বলতে বললেন। আমি তাকে আমার পেশা সম্পর্কে, সে অদ্ভুত পরিবার ডোমের কথা, আর ওই রাতের অ্যাম্বুলেন্সের প্রতিটি ঘটনা এবং আশ্রমের ঘটনা ইত্যাদি সব বললাম। তিনি সব শুনে চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর চোখ খুলে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার সাথে যা হয়েছে তা খুবই খারাপ। ওই পরিবার নিশ্চিতভাবেই শয়তানের উপাসক। ওই ছেলেটিকে তারা উৎসর্গ করেছিল এবং তার অতৃপ্ত বা অভিশপ্ত অবয়বটি এখন তোমার পিছু নিয়েছে। তুমি শেষ মুহূর্তে ওই লাশে স্পর্শ করেছিলে, তাই এটা তোমার সাথে লেগে গেছে। তিনি সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে এসব নিয়ে এলেন। প্রায় ঘন্টাখানেক ধরে তিনি কিছু একটা পড়লেন এবং একটা কাগজে এঁকে সেটাকে একটা তাবিজের মতো বানিয়ে আমার হাতে বেঁধে দিলেন। এরপর তিনি আমাকে কিছু কঠোর নিয়ম বলে দিলেন। তিনি বললেন যে ঠিক 1.5 মাস পূরণ হলে 45 দিন তুমি যেন এই তাবিজটা কোনো কবরস্থানে গিয়ে অন্তত পক্ষে 10-12 ইঞ্চি গভীর করে মাটি করে পুঁতে ফেলো। আর যদি কোনো কারণে এটা সম্ভব না হয়, তাহলে এমন কোনো গভীর নদী অথবা সাগরে তাবিজটা ফেলে দেবে যেখানে মানুষ সচরাচর গোসল করতে বা ঠাঁই পেতে পারে না। আমি তাকে তার এই সাহায্যের জন্য কিছু হাদিয়া বা তোহফা পারিশ্রমিক দিতে চেয়েছিলাম, কিন্তু তিনি কোনোভাবেই তা গ্রহণ করবেন না বলে দিলেন। তার এই নৈতিকতা দেখে আমার খুব ভালো লাগলো। আমি আর আমার ইমাম সাহেব খুব জোরাজোরি করে তাকে অন্তত একদিন আমার বাড়িতে খাওয়ার দাওয়াত দিলাম। আমার মন রাখার জন্য এবং সুন্নাত পূরণ করার জন্য তিনি রাজি হলেন। তিনি প্রায় 1 মাস পর আমাদের বাড়িতে এলেন। খুব সাধারণ মানুষ। দুপুরের খাবারটা তিনি আমার এই গরিবের বাড়িতেই খেলেন। কিন্তু আমাদের বাড়িতে আসার পর তিনি যখন চলে যাচ্ছিলেন, যাওয়ার আগে তিনি আমাকে আড়ালে ডেকে একটা ভয়ঙ্কর কথা বললেন। তিনি বললেন, জালাল, সাবধানে থেকো। আমার মনে হচ্ছে তোমার পেছনে যে খারাপ জিনিসটা লেগেছে, সেই জিনিসটা এখন এই তাবিজের কারণে আমার কাছে আসতে পারছে না, কিন্তু সে হাল ছাড়েনি। সেই জিনিসটা এখন তোমার স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। আমি তোমাদের ঘরে ঢোকার পর থেকেই একটা অশুভ উপস্থিতি টের পাচ্ছি। এই কথা শুনে আমার বুকটা আবার কেঁপে উঠল। তিনি যাওয়ার আগে একই রকম 2টো তাবিজ আমার ছেলে ও স্ত্রীকেও দিয়ে গেলেন। আর একই নিয়মে তাদের তাবিজগুলো ঠিক 1.5 মাস পর কবরস্থানে পুঁতে ফেলতে অথবা নদী কিংবা সাগরে ফেলে দিতে বললেন। আমরা তার কথা অক্ষরে অক্ষরে পালন করেছিলাম। এরপর থেকে আল্লাহর রহমতে আমাদের আর কোনো সমস্যা হয়নি। আমার স্ত্রী বা ছেলেও কোনো অস্বাভাবিক কিছু অনুভব করেনি। নিয়ম মাফিক 1.5 মাস পূর্ণ হলে আমরা 3 জনেই একদিন আসরের নামাজের পর আমাদের তাবিজগুলো নিয়ে একটা পুরনো কবরস্থানে গিয়েছিলাম এবং সেখানে মাটি খুঁড়ে পুঁতে দিয়েছিলাম। তারপর থেকে আমার ওই ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখাও পুরোপুরি বন্ধ হয়ে যায়। আমি আমার শরীরে আগের মতো শক্তি ফিরে পাই। সেই পচা গন্ধ আর কখনো পাইনি। আমি জানি না সে অশুভ শক্তিটা পুরোপুরি ধ্বংস হয়েছে কিনা, তবে সেদিনের পর থেকে সে আর আমাদের জীবনে ফিরে আসেনি। আমি চলে যাব রতনের ঘটনায়। রতনদের বাড়ি যদিও ঢাকায়, রতন এখন ঢাকায় থাকে। রতনের নানা বাড়ি হচ্ছে সিলেটে। তো আজ থেকে 15 বছর আগে রতন যখন এসএসসি পরীক্ষা দিয়েছিল, এসএসসি পরীক্ষার পর তার একটা ফ্রি টাইম থাকে, সেই সময় সে তার পরিবারের সাথে গিয়েছিল সিলেটে, এবং সিলেটের বিভাগের কোনো একটা অঞ্চলে একটা গ্রামে তার নানা বাড়ি, সেখানে সে গিয়েছিল এবং স্পেসিফিক লোকেশন সে শেয়ার করবে না। তো যেখানটাতে তার নানা বাড়ি ছিল সেই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। সে বলেছে অনেক টিলায় ছাওয়া, অনেক গাছগাছালি আছে এবং অনেক সুন্দর সুন্দর মানে বড় বড় গাছ এবং বিভিন্ন জায়গায় চা বাগান আছে এবং খুব সুন্দর একটা জায়গা। তো যাই হোক, সেখানে গিয়ে রতন তো আসলে খুব অভিভূত হয়েছিল, কারণ সে একেবারে ছোট থাকতে গিয়েছিল নানা বাড়ি, তারপরে অনেক লম্বা সময় তারা যাওয়া হয়নি। যাই হোক, সে যখন ওখানে গেল, যাওয়ার পর তো মানে অন্যরকম লাগছে, সবাই তাকে খুব আদর করছে এবং সেও খুব মানে ফ্রিলি ছোটাছুটি করছে। তার কাজিনদের সাথে এদিক ওদিক যাচ্ছে, দেখছে বিভিন্ন জায়গা, বেশ আনন্দ পাচ্ছে এবং তার কাজিনদের সে জিজ্ঞেস করতেছে এখানে আর কোন কোন জায়গা আছে। তো কাজিনরা তাকে নিয়ে যাচ্ছে, মানে সাথে করে নিয়ে যাচ্ছে। সাইকেল ছিল কাজিনদের, সাইকেলে বসিয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে। ওই সামনে দেখা যাচ্ছে চা বাগান এবং টিলা, এগুলোর মাঝখান দিয়ে অনেক জায়গায়। এবং কাজিনদেরকে বাসার মানুষরা বকাবকি করতেছিল যে দূরে কোথাও নিস না, নতুন আসছে, এত বুঝে না, পরে আস্তে ধীরে যাবে কয়েকদিন। কিন্তু রতন একদম অধৈর্য হয়ে গেছিল, রতন একদম দেখতেই চায়, তার খুব ইচ্ছা। যাই হোক, তারপরে কাজিনরা খুব একটা নিচ্ছিল না তারে। তো যাক, বেশ ভালোই সময় কাটতেছিল।
তো সবার সাথে ওর ভালোই সখ্যতা জমে অন্যান্য কাজিনদের সাথে, এবং সবার শখ জিজ্ঞেস করে কার কি শখ ইত্যাদি ইত্যাদি। এই বিভিন্ন গল্প গুজবের মাঝখানে চলে আসে এই ভৌতিক আলাপ, ভুতুড়ে পরিবেশ আর সবকিছু। কারণ দেখা যাচ্ছে যে ওই তার নানাবাড়ি যেই জায়গাটা যেখানে ছিল সেখানে ইলেকট্রিসিটি থাকতো না বেশিরভাগ সময়, মানে খুব আসতো যেত, খুব কঠিন অবস্থা ছিল। তো তার নানারা ওইখানে সোলার প্যানেল লাগিয়ে ইলেকট্রিসিটির ব্যবস্থা করেছিল, বাসার মধ্যে কয়েকটা লাইট টাইট জ্বলতো ইত্যাদি ইত্যাদি করতো। আর যখন কারেন্ট থাকতো না তখন ওই সময়টাও তারা মোটামুটি কিছু এখানে সাপ্লাইয়ের কাজ চলতো। তো সন্ধ্যার পরে বেশ অন্ধকার হয়ে যেত, বাসার আশেপাশে লাইটিং করার মতো ব্যবস্থা তেমন নাই। বাসাটা একটা বাংলো বাড়ির মতো, একটা টিলার উপরে ছিল, একতলা বাংলো বাড়ি, এবং সেটার চারিপাশ দিয়ে দরজা জানালা দিয়ে ঘেরা। বাসাটা খুব সুন্দর। সে বলেছে যে মাঝখানে হচ্ছে যে ঢুকতেই তাদের যেই বারান্দার পরে লিভিং রুম, ড্রয়িং রুম যেখানে বসার, তারপরে সোজা গিয়ে ডাইনিং স্পেস, তারপর এক একটা রুম এক এক দিকে চলে গেছে। আর বাসার চারিপাশে জানালা আছে, প্রত্যেকটা রুমের সাথে জানালা আছে, এবং তারপরে বেশ খানিকটা লনের পরে অনেকগুলো গাছগাছালি, তারপরে বাউন্ডারি দিয়ে ঘেরা বাসা। তো সন্ধ্যার পরে দেখা যেত আলো খুব একটা জ্বালানো হতো না, যেহেতু বিদ্যুৎ না থাকলে সোলারে চলতো, একটা দুইটা বাতি জ্বলতো। তো এই কারণে ভৌতিক আলাপগুলো শুরু হয়েছিল তার কাজিনদের সাথে তার। কারণ রতনদের বাসা যেখানে ঢাকায়, সেখানেও তার বাসার সামনে কিন্তু বেশ অন্ধকার একটা জায়গা, একটা ছোট্ট গলি আছে, রাস্তা, এবং তার পাশে বিশাল একটা মাঠ, এবং ওই জায়গাটাও রাতের বেলা বেশ নীরব থাকে। তো রতন সবসময় তার বাসার সামনে দেখে রাতের বেলা, গভীর রাতে তার কাছে একটু উইয়ার্ড লাগতো। আর অনেকেই বলছিল যে ঢাকায় যে তাদের ওই এলাকাটায় নাকি উল্টাপাল্টা জিনিস দেখা যায় ওই রাস্তার মোড়টার ভেতরে। তো রতন আসলে এই ভৌতিক ব্যাপারে খুব আগ্রহ ফিল করতো, এবং এই কারণেই সে তার কাজিনদেরকে জিজ্ঞেস করে যে তোমাদের এখানে এরকম কি আছে সেই। তো কাজিনরা নিজেরা একটু মুখ চাওয়াচাই করে, তারপর বলে যে দেখো এখানেও আছে, মানুষ অনেক কিছু ভয় পায়, তো এইগুলা নিয়ে চিন্তা করার কিছু নাই, আর এগুলা আমরা যাইও না, আমাদেরকে যাইতেও নিষেধ করা আছে, আমরা ওইখানে যাইতে পারি না, বাগানে যাইতেও নিষেধ আমাদের, কারণ ওই বাগানের মধ্যেও সমস্যা আছে, রাত্রেবেলা তো নাই, একেবারে সন্ধ্যার পরে একদম না। তবে তাদের মধ্যে তার এক কাজিন বলে, সে বলে যে আমাদের এখানে একটা কবরস্থান আছে, অনেক পুরানো, এবং ওইখানে অনেকগুলা কবরের ওই বাধাই করা, ওইটা সেমিট্রি ছিল পুরানো, সেটার ইগুলো বাধাই আছে, এবং ওই জায়গায় মানুষ অনেক রকমই বলে। এর মধ্যে দুই কাজিন আবার তর্ক করতে থাকে, একজন কি জানি বলতে গেছিল, একজন বলতে দেয় না, চুপ করা দেয়। তা বলে কি, ওইখানে একটা বিশাল বড় সাদা পেঁচা আছে, ওইখানে কবরস্থানে থাকে, আবার ওইটা এখানেও আসে, আমাদের বাড়ির আশপাশ দিয়ে এসব বসে, এইরকম সুন্দর, দেখলে তুমি হয়ে যাবা। তো ওই কাজিন আবার তারে চিমটেছে, তোরা কি বলতে বলছে এই সেহেনতান। তো রতন খুব আগ্রহ ফিল করে, সাদা পেঁচা সে দেখবে, সাদা পেঁচার প্রতি তার খুব আগ্রহ, সে সবসময় শুনছে সাদা পেঁচার কথা, এবং সে অনেকের কাছে শুনছে সাদা পেঁচার কথা, এবং এরকম বড়, তাকে যেভাবে বলতেছে কাজিনরা, সে বলে আরে এটা তো দেখা দরকার। বলে হ্যাঁ আসলে দেখতে পারবা, যে বলতেছিল যদি আসে এখানে দেখতে পারবা, আর যদি চাও তোমার ওই কবরস্থানে নিয়ে যেতে পারি, ওই যেই কাজিন কবরস্থানের কথা বলতেছিল। এই বাসার কাজিনটা তাকে বাধা দিতেছে, বলতেছে না এসেই। তো রতন তো খুব আগ্রহী, রতন খুব চালাকি করে, সে ওদেরকে আর কিছু বলে না, সে নিজের মতো ঘোরাঘুরি করে। এক ফাঁকে সে যখন ওই যে কাজিনকে একা পায়, সে তার যে কাজিন তাকেই ইসের কথা বলতেছিল, সেই কবরস্থানের কথা বলতেছিল, তার নাম ছিল তৌফিক। তো তৌফিককে যখন সে পায়, সে তখন আলাদাভাবে নিয়ে বলে যে তৌফিক কোথায় এটা, এখানে যে আমরা যেতে পারবো না সন্ধ্যার পরে এসে। তো বলে যে না আসলে বাসায় তো জানলে একদম মেরে ফেলবে বাসা জানলে, তোমাদের যখন নিয়ে গেছি অলরেডি তোমরা আসছো দেখে বাসায় এখন ওই জেনারেটর আনছে, যাতে আলো আরো বেশি জ্বালানো যায়, যাতে বাসা অন্ধকার না থাকে, আর তারা একদম নিষেধ সন্ধ্যার পরে। রতন তৌফিকরে খুব পটায় গল্প গুজব করে, তার কাছে মিউজিক্যাল সিডি ছিল, বলে যে তোমার এই সিডিগুলো দিয়ে যাবো এই সেহান্তান। তো রতন আবার মিউজিক সম্বন্ধে খুব আগ্রহ, এবং সে খুব মিউজিক লাইক করে। তো যাই হোক, ওর এই কাজিনের কাছে এত কালেকশন ছিল না, তো রতনের কাছ থেকে এগুলো শুনে সে একটু আগ্রহ ফিল করে। রতন বলে তুমি আমার একটু দেখাবে ওই জায়গায়। বলে ঠিক আছে। তো বলে যে ঠিক আছে, তো আগে আমরা দেখতে হবে যে বাসার আশেপাশে ওই পেঁচা আসে নাকি, পেঁচা না আসলে আমরা যেতে পারবো। তো রতন বলে ঠিক আছে। তো বলে রতন আবার বলে যে আর কাউরে বলো না, তুমি আর আমি দুইজন যাবো, ওদেরকে বললে ওরা কিন্তু আবার মানুষে বলে দিবে। তো তৌফিক বলে ঠিক আছে, অসুবিধা নেই,
তো যাই হোক, ওরা এমনি ঘোরাঘুরি করে, রতন এখানে দু একদিন মজাই লাগে, নানা বাড়ির বিভিন্ন জিনিস দেখে, খাওয়া দাওয়া করে এসে। এবং সন্ধ্যার পর খুব মিস্টেরিয়াস লাগতো বাসাটার বারান্দায় নাকি রাত্রে 9টার সময় গেলে মনে করতো যে কেমন যেন মনে ঝিম মেরে আসে বাসায়। কেননা ওই বাসা তাদের নানা বাড়ি যেটা ছিল সেটা হালকা টিলার উপর, খুব উঁচু টিলা না, একটা মোটামুটি হালকা টিলার উপরে ছিল। এবং সেই বাসার থেকে নামলে এন্ট্রেন্স যেটা, সেটাও অনেক দূর পর্যন্ত এসে বেরিত। এবং দুই পাশে মানে সেই রাস্তার দুই পাশে মনে হচ্ছে নিচু জমিন, আর তার সামনে গেলে রাস্তা, সেই রাস্তা দিয়ে সোজা গেলে চা বাগানগুলা। এবং ওই চা বাগানের ওইখানেই নাকি এক জায়গাতে সেই কবরস্থানটা আছে। তো সে তৌফিকের সাথে মোটামুটি সেট আপ করে নেয়। তো তৌফিক তাকে এরকম দু একদিন এই পার হওয়ার পরে একদিন বলে, চলো আজকে আমরা যাই। এর মধ্যে কিন্তু সন্ধ্যার সময়, রাত্রেবেলা অনেক সময় রতন বসে আছে বারান্দায়, যে সেই সাদা পেঁচা দেখার জন্য পারে নাই, তৌফিকের সাথে নেই, তৌফিকের সাথেই তার সূক্ষ্মতা বেশি আর কি এখন। তো বলে যে তৌফিক দু একদিন পরে ওরা বলে যে আজকে চলো যাই। তো সন্ধ্যার পরে বলে ঠিক আছে। তো দুজনে মিলে বের হয়ে বলে যে এক কাজ করি, আমার এখানে সাইকেল আছে, সাইকেল নিয়ে যাই। তো ওইখানে তো যে আর চা বাগানে ওখানে সাইকেল চালানো যাবে না, এখান থেকে রেখে আমাদের আস্তে আস্তে ঢুকতে হবে। আবার ওখানে দেখলে কিন্তু খবর আছে, আবার ওই জায়গায় কিছু মানুষ চাকরি কাজ করে আর কি, ওখানকার মানুষজন আছে কাজ করে, তারা কিন্তু ওই কর্মচারীরা পাইলেও খবর আছে, ওদেরকে সবাই ভয় পায়। ওরা রাত্রেবেলা মানে উল্টাপাল্টা জিনিস খেয়ে পড়ে থাকে, এবং ওদের অনেক উল্টাপাল্টা জিনিস হয় ওখানে। তো ওইসব জায়গায় যাবে না, আমরা সাবধানে যাবো, আস্তে করে যেয়ে ওখানে তুমি যেতে চাইছো ওখানে যাইতে, ওই পুরোনো সিমেট্রিটা দেখার জন্য, ওইটা দেখবো আমরা। আর যদি ওইখানে সাদা পেঁচা দেখে ফেলাই তাহলে তো খুবই ভালো, ওখানে বসে। তো বলে ঠিক আছে। তো রাত্রে 8টার পরে যেতে হবে, কেননা 8টার আগে মোটামুটি বাসায় সবাই অ্যাক্টিভ থাকে। আমরা দুইজনে এখানে গল্প করতে করতে আস্তে করে বেরিয়ে যাব। তো ঠিক এরকম তাদের প্ল্যান মতো রাত 8টার পর হয়ে যায়। রতন তৌফিকের সাথে আস্তে ধীরে বাসার থেকে এদিক ওদিক তাকায়, যখন দেখে কেউ নাই, দুজনে মিলে আস্তে করে বের হয়ে যায়। তো তাদের সাথে সাইকেল ছিল, সে সাইকেল BMX সাইকেল, তো ওইটা নিয়ে যায় আর কি। তো সাইকেল চালাচ্ছে তো তৌফিক, রতন বসে আছে পিছনে, ক্যারিয়ার ছিল, ক্যারিয়ারের মধ্যে বসে আছে পিছনে, ক্যারিয়ার করা শক্ত করে সেটার মধ্যে। তো মোটামুটি যাচ্ছে উঁচু নিচু রাস্তা, একটু এই টিলার এখান দিয়ে এরকম নেমে নেমে যাচ্ছে। তো চালায় যখন মেন রোডে উঠলো, উঠে আবার ওরা সাইকেল চালাইলো। তো চালাইতে চালাইতে যাচ্ছে, রাস্তার মধ্যে পরিবেশটা অন্যরকম। আর তখন সময়টা হচ্ছে সেপ্টেম্বর মাসের দিক ছিল, তো শীত আসে নাই, বাট শীত আসি করতেছে আর কি, এরকম একটা অবস্থা। ওই জায়গাটা বেশ ঠান্ডা হয়ে যায় ওই সময়। তো গা কাটা দিচ্ছে রতনদের, এবং সাথে করে তারা নিয়ে আসছে ফ্ল্যাশ লাইট নিয়ে আসছে রতন, যে যদি দেখতে হয় দিক ওদিক ফ্ল্যাশ লাইট মেরে যাবে। তো যাচ্ছে, তো যেতে যেতে এক সময় চলে আসছে যে এই রাস্তা দিয়ে ঢুকবে চা বাগানের ওইখানে। তো ওইখানে সাইকেল নিয়ে আসলো, এসে গেটের কাছে জাস্ট ওখানে একটা এন্ট্রেন্সের মতো আছে ছোট্ট, ওইটা আবার মানে এত সিকিউরড না, যেমন অন্যান্য জায়গা অনেক সিকিউর করে রাখা থাকে ওরকম না। তো ওইখান থেকে সাইকেলটা নিয়ে ঢুকে গেল ভিতরে, তার কাজিন তৌফিক ঢুকে গেল, ঢুকে তাকে ইশারা করলো, সেও ঢুকলো ফাঁক দিয়ে, একটা এরকম পিলারের মতো জায়গা, ওই দিক দিয়ে ঢুকে গেল। ঢোকার পরে বলে সাইকেলটার এখানে শোয়া রাখতে হবে, কারণ সাইকেল নিয়ে দিক দিয়ে গেলে শব্দ হবে, ক্যাট করে শব্দ, আর উঠতে পারবো না, তো উঁচু নিচু জায়গা, এখানে আমাদের ফাঁক দিয়ে যাইতে হবে। তো রতন বলে ঠিক আছে। তো দুইজনে সাইকেলটাকে শোয়ায় রেখে একটা জায়গা হিসাব করে হাঁটা দিল। তো হাঁটতেছে, দেখতেছে যে পায়ে চলা পথ, চা বাগানের মধ্যে যে চিকন একটা রাস্তা, দুই পাশে ওই চা গাছগুলো আর কি এরকম উঁচা, এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এবং দেখতেছে যে আকাশে চাঁদ উঠছে, চাঁদের আলো পড়ছে চারিপাশে, এবং হালকা হালকা কুয়াশা ভেসে বেড়াইতেছে, লম্বা লম্বা গাছ আছে মাঝখানে, এবং এর মধ্যে দিয়ে যাচ্ছে। রতনের কাছে তো একদম অসাম লাগতেছিল, সেই ধরনের পরিবেশ আগে পাই নাই, সুন্দর ঘ্রাণ। তো তৌফিক আবার তারে ভয় দেখাইতেছে, শোনো রতন, এখানে কিন্তু সমস্যাও আছে। বলে কি, এখানে চা বাগানে কিন্তু অজগর সাপ থাকে বড় বড়। তো বলে অজগর সাপ থাকে? হ্যাঁ, কিন্তু মানুষ খেয়ে ফেলে। তো রতন তো একটু ভয় পাইছে। রতন বলে, যাই মিয়া, আমি তো জীবনে শুনি নাই অজগর মানুষ খেয়ে ফেলে। খায়, আসলেই খায় অজগর, কিন্তু এরকম খেয়ে ফেলে। তা বলে কি, না তুমি মুভি দেখে বলতেছো এইসব, এগুলো মিথ্যা কথা, অজগর খায় না। বলে কি, আছে এরকম, আমাদের এইসব জায়গায় অনেক ঘটনা প্রচলিত আছে। যাই হোক, এইসব গল্প বলতে বলতে একটু ভয়ও পাইতেছে মনে মনে। অজগর মানুষ খায় কি না খায় এটা পরের কথা, কিন্তু ক্ষুধার্ত অবস্থা খেয়ে ফেলে এটা রতন ভালোই জানে। অনেক ক্ষুধার্ত অজগর আছে, এরকম খাইছে, এটার অনেক আছে। তো এই জন্য ভয়ও আছে তার ভিতরে। তো হেঁটে যাচ্ছে। তো যেতে 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 একটা জায়গায় দেখলো যে এই টিলাটা এবার নিচু হয়ে বেশ খানিকটা নিচু হয়ে গেছে। তারপর উঠে উপরে দেখতেছে, এই পাশ থেকে ওই পাশে রতনের চোখে পড়তেছে, কিন্তু এই পাশ থেকে মানে একটু নিচে খাদের মতো নেমে গেছে, নেমে যে ওই পাশে উঠতেছে, ওই পাশে চাঁদের আলোতে চকচক করতেছে, সব চকচক করতেছে। কারণ হচ্ছে ওইখানে সে দেখতেছে কতগুলো নাম ফলক আর কিছু মানে আধা ভাঙা টুমস্টোনের মতো,
তো রতনের কাছে খুব ব্যাপারটা ক্লাসিক লাগছে, কারণ হচ্ছে সে মেটাল মিউজিক শুনে তার কাছে মনে হচ্ছে যে আমি একটা ওল্ড সিমেট্রি দেখতেছি এখান থেকে। সে খুব এটাতে মানে একেবারেই নিজে নিজে মানে ডিলিউটেড হয়ে গেছে সেটা দেখে। সে মনে মনে তার মানে অন্যরকম ফিল করতেছে। সে তার কাজিনে বলতেছে যে আরে এখন তো আসলে একটা মিউজিক শোনা লাগতো, আমি তো সাথে করে হেডফোন আনি নাই, আমার আনি নাই, মানে ওই ডিস্কম্যান আনি নাই। তখন যে গান শুনতো আর কি ডিস্কম্যানে। তো বলে কি না ইটস ওকে, চলো চলো সামনে যাই। তো তৌফিকের সাথে সে হেঁটে হেঁটে যাচ্ছে, যে এই খাদের নিচে যখন নামছে ওই জায়গাটা জানি কেমন লাগতেছে তাদের কাছে, মনে হচ্ছে ঝিঝি পোকার শব্দটা খুব বেড়ে গেছে। এই জায়গাটায় যেই জায়গাতে তারা নামছে ওই জায়গাটা মনে হচ্ছে নিচু, এবং আরও সামনে যেয়ে দেখলো একটা ছোট্ট ক্যানালের মতো পানি বয়ে যাচ্ছে, মানে ঝিঝির 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 করে। তো তৌফিক বলতেছে যে এতটুকু পানি কিন্তু পাড়াই যেতে হবে আমাদের, কোনো উপায় নেই এখানে, মানে পানিতে নামতেই হবে এতটুকু। তো দেখতেছে প্রায় তাদের ঘোড়ালির থেকে আর একটু উপরে হবে, হাঁটুর থেকে একটু নিচে পর্যন্ত পানি, এবং পানি চলে যাচ্ছে এই পাশ থেকে বাসা। যাই হোক কোনো ব্যাপার না, তারপরও তারা পার হয়ে ওখান থেকে গেলো। পায়ের আবারের স্যান্ডেল ছিল, সুতরাং সমস্যা নাই। দুইজনের পরে উঠে আবার হেঁটে উঠতেছে, পা যতটুকু ভিজছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো এরপর উপর ওঠার পালা, ওরা হেঁটে হেঁটে উপর উঠলো। তো রতন এখানে উঠে পুরো অভিভূত হয়ে গেল, কারণ এই জায়গাতে দেখতেছে এই পাশে অনেকগুলা এরকম টুমস্টোন এরকম রাখা, এবং কিছু আছে ভাঙা কিছুই, এবং মাঝখানে দেখলো যে বেশ বড় দুইটা টুমস্টোন। সে জিজ্ঞেস করলে কারা, বলে এইখানে এই চা বাগানের যারা ওই সময়কার মালিক ছিল তাদের মধ্যে এই এদের এইখানে আছে টুমস্টোন আছে, মানে তাদের এখানে কবর আছে আর কি, বিদেশি, ওরা আর যায় নাই। তো যাই হোক এটা দেখলো, দেখে ঘুরতেছে। তো তার কাছে রতনের কাছে বেশ ভালো লাগতেছে। আসলে ওই সময়টা মন হলো উড়ু উড়ু মন, কারণ মানে এসএসসির পরে যে সময়টা, কলেজে ভর্তি হওয়ার সময়, আর খুব এনজয় করতেছে সে। মনে মনে বিভিন্ন গান আসতেছে, অসাধারণ লাগতেছে। চাঁদের আলো এসে পড়ছে, আবার একটা ভৌতিক এনভায়রনমেন্টও, কারণ হালকা হালকা কুয়াশা যাচ্ছে টুমস্টোনগুলোর মধ্যে দিয়ে, এবং দূরে কিছু কিছু গাছের পাশ থেকে সে দেখতেছে যে রাতের পাখি উড়ে যাচ্ছে। কারণ এটা সে বলতে পারে না রতন যে এটা কি পাখি ছিল, বাট রাতের পাখি ওই উড়ে যাচ্ছে, এবং চাঁদের পাশ থেকে মানে অন্যরকম লাগতেছে। বাদুড়ও দেখছে সে, কয়েকটা বাদুড় একদম মানে পুরো লাইন ধরে উড়ে চলে গেছে ওদিক দিয়ে। তো ওইখানে বাদুড় হয়তো সে বুঝতে পারলো যে এখানে কোথাও টিলা মিলার মধ্যে গুহা টুহাতে থাকে হয়তো বাদুড়। যাই হোক এটা দেখলো, দেখার পরে তারা হাঁটতে হাঁটতে যাচ্ছে। সামনে দেখলো যে মোটামুটি বেশ বিস্তৃত এই যে কবরগুলো, অনেকগুলো কবর আছে এখানে, এবং নট অনলি এখানে যে শুধু বিদেশিদের কবর বা বিদেশি কিছু মানুষের কবর বা খ্রিস্টানদের কবর তা না, এখানে মুসলমানদেরও কবর আছে আশেপাশে। তো এগুলা সে যখন দেখতেছে, হঠাৎ করে তাকে হাত দিয়ে এরকম করে ট্যাপ করলো তার ভাই, মানে কাজিন তৌফিক। বলতেছে চুপ, মানে মুখের কাছে হাত নিল, বলে সরাই নিয়ে আসলো। এসে বড় টুমস্টোন যেটা আছে ওইটার কাছে দাঁড়াইলো, দাঁড়ায় দূরে দেখাচ্ছে, দূরে একটা টুমস্টোন, সেটা হয়তো মানে একটা ওর মানে রতনদের কোমরের থেকে একটু উঁচা একটা জায়গা, একটা সেটার উপরে একটা কিছু বসে আছে সাদা, খুব মানে মানে সাদা একটা এরকম। তো রতন ভালো মতো খেয়াল করার চেষ্টা করলো, চাঁদের আলোতে বোঝা যাচ্ছে একদম সাদা ধূস, মানে একদম হোয়াইট কালারের মনে হচ্ছে। তো সে তখন বুঝতে পারলো এটাই সে সাদা পেঁচা, বেশ বড়। মানে এইটা এভারেজ সে চিন্তাই করতে পারে নাই আসলে। রতনের আগে পেঁচা দেখছে ছবিতে বা চিড়িয়াখানায় যে দেখছে, এটা সে চিন্তাই করতে পারে নাই যে এত বড় হইতে পারে একটা পেঁচা, বেশ বড় আকৃতির, বসে আছে পেছন ফিরে। এবং সেই পেঁচার যে লেজের অংশটা এটা বেশ লম্বা, খুব আশ্চর্যজনকভাবে একটা মানে টেইলের মতো ঝুলে গেছে, অনেকটা টিয়া পাখি বা ম্যাকাওর যেরকম লেজ সেরকম ঝুলে থাকে ওরকম। তো সাদা ঝকঝক করতেছে, এবং হালকা বাতাস যখন যাচ্ছে ওইটার যে পশমগুলা, সেগুলা যে গায়ের যে পালকগুলা, সেগুলো হালকা 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 উঠতেছে। খুব অবাক হয়ে গেল। এবং তৌফিক নিজে বলতেছে যে দেখো অন্যরকম, আমার লাইফে আমি আরো একবার আগে দেখছি আমাদের বাসার বাউন্ডারির উপর বসছিল। মানে কি অবস্থা জানো, আমাদের বাউন্ডারি যে কাঠের করা, কাঠের পেরেক খুলে গেছিল, এটার ওজন এত। খুব অবাক হলো দুজন দেখতেছে। হঠাৎ করে ওদের দিকে ফিরলো সরাসরি পেঁচাটা মাথাটা এইভাবে ঘুরায় ফেললো, জাস্ট লাইক মানে একেবারে সুন্দর করে যে মাথাটা ঘুরায় ফেলে এরকম ঘুরায় ফেললো। এবং অবাক হয়ে দেখলো চোখ দুটো জ্বলতেছে এটার। এবং রতন জানি কেন ভয় পাইছে কয়েক সেকেন্ডের জন্য। আবার তার কাছে খুব অন্যরকম একটা ইন্টারেস্টও লাগলো, মানে কয়েক সেকেন্ডের জন্য ভয় পাওয়ার পর ইন্টারেস্টও লাগলো। এবং তার কাছে কেন জানি মনে হলো যে সে খুব আকর্ষণ ফিল করলো বেচাটার প্রতি। সে আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনে যাওয়া শুরু করলো। তাকে তৌফিক টেনে টান দিতেছে পেছন দিকে, আসতেছে না। তৌফিক টান দেওয়ার কারণ হচ্ছে তৌফিক কিন্তু এটাকে পেঁচা হিসাবেই জানে, বাট তৌফিক ভয় পায়। একে হচ্ছে যে এটা একটা মানে বন্য প্রাণী,
এটার সাথে কন্ট্যাক্ট কারো হয় নাই, বা ওইখানকার মানুষও নাকি সাদা পেঁচার কথা তাদের মানে তৌফিক যাদের কাছেই শুনছে সবাই বলছে এটা নাকি ভূত, মানে ওইখানকার মানুষ বলছে এটা ভূত। তো এই ব্যাপারগুলো তৌফিকের মাথায় আছে। তৌফিক যদিও ধারণা করে এটা একটা পেঁচা, তারপরও সে মানুষের কাছে শুনছে এটা ভূত। তো সে মানে যাইতে দিতে পারে না রতনকে, তো সে টানতেছে, রতন তার হাত ছাড়াই নিয়ে হাঁটা ধরছে। তৌফিক আস্তে আস্তে রতনের পিছনে আসতেছে, অগত্য কিছু বলার নাই। রতন কাছাকাছি আসতেছে, দেখতেছে পেঁচার খুব কাছাকাছি সে চলে আসছে। তার সাথে এরকম ডিস্টেন্সে কোনো পাখি থাকার কথা না, যদিও বন্য একটা পাখি এবং নিশাচর পাখি এবং পেঁচা। পেঁচা কিন্তু অনেক রহস্যময় একটা পাখি, এটা নিয়ে অনেক রকম মানুষের মধ্যে অনেক রকম বিলিভ বাস করে, অনেক রকম চিন্তা ভাবনা বাস করে। তো এইভাবে থাকার কথাই না, উড়ে চলে যাবে এটা সামনে দিয়ে এতক্ষণে, এত কাছাকাছি দেখার পরে। রতন খুব কাছে গেছে, তৌফিক ভয় পেয়ে গেছে, কারণ তারা যখন কাছে আসছে এটার হাইট বোঝা যাচ্ছে, এইটা বিশাল আকৃতির একটা পেঁচা, বিশাল আকৃতির, মানে আনবিলিভেবল স্ট্রাকচার। এটার মানে কখনোই সাধারণ কোনো পাখি বা সাধারণ পেঁচার আকৃতির না, বড় লেজটা তারও বড় ঝুলে আসছে সামনে, মানে অবাক কাণ্ড। বেশ কাছাকাছি যখন চলে আসছে, রতন কাছাকাছি চলে গেছে, তখন নাকি পেঁচাটা ফট করে ডানা মেলে উড়াল দিল। ডানাটা যে মিলছে এটাও নাকি এত আর্টিস্টিক ভাবে মিলছে, তৌফিক সহ নাকি এটার একটা মানে আকর্ষণ ফিল করা শুরু করছে এটাকে দেখার জন্য। এবং এটা ডানা মেলে ডানা 2-3 বার ঝপটায় আরও কিছু দূর যে আরেকটা টুমস্টোন উপর বসছে, বসে ওদের দিকে মাথা ঘুরে রাখছে এবং ওইটার পিছনে পিছনে আবার যাওয়া শুরু করলো রতন। এখন তৌফিক নিজেও অনেকটা সম্মোহিতর মতো এটা পিছিয়ে যাচ্ছে, আবার যখন কাছে আসছে আবার এটা উড়াল দিছে। এরকম দিয়ে লাস্ট টুমস্টোন, ওখানকার যে শেষ টুমস্টোন, এরপরে কিন্তু টিলাটা আবার ঢালু হয়ে নেমে গেছে। সেখানকার কাছাকাছি যখন আসলো ওইটা আবার ডানা মেলে উড়াল দিল এবং উড়াল দিয়ে মাটি থেকে বেশ কাছাকাছি, মানে মাটি থেকে খুব বেশি উপরে ফ্লাই করতেছে না, মাটি থেকে বেশি হলে 10 ফিট উপরে দিয়ে ফ্লাই করে সামনে এগিয়ে যাচ্ছে। এবং খুব আশ্চর্যজনকভাবে ওইটার পিছনে পিছনে রতনও যাচ্ছে। রতন লিখছে যে সে আসলে বুঝতে পারতেছিল না সে কি করতেছে, সে সেই টিলার ঢাল বেয়ে নামা শুরু করছে, তার পেছনে পেছনে তৌফিকও নামা শুরু করছে। কারণ তৌফিক বলছে তৌফিকেরও নাকি সেন্স ছিল না, সেও মনে করছিল এটাকে ফলো করতে হবে। এরকম করে এটা যাচ্ছে এবং একটা জায়গায় গিয়ে টিলাটা যখন আবার উঁচা হলো, সেই জায়গায় যে তারা দেখতেছে যে 2টা টিলা এরকম 2 পাশে, মানে এবং মনে হচ্ছে যে কাটা মাঝখান থেকে একটা রাস্তার মতো করা, এবং এই রাস্তাটা আসলে কি ব্যবহার হয় কিনা তারা জানে না। একটা এরকম রাস্তার মতো করা 2টা টিলার মাঝখান দিয়ে, এখানে কিন্তু চা গাছ নাই, মানে চা বাগান নাই, হয়তো চা বাগান এক্সটেনশন আশেপাশে আছে। 2টা টিলা মাঝখান দিয়ে ওখান দিয়ে উড়ে ঢুকে গেল সেই পেঁচাটা, এবং তার পিছিয়ে পিছিয়ে রতনও হেঁটে ঢুকে গেল। সাথে সাথে তৌফিক নাকি সম্মিত ফেলে পাইছে সাথে সাথে, যে মানে তার যে একটা ঘর ছিল ঘরটা ভেঙে গেছে। মানে সে চোখের সামনে দেখলো যে এরকম 2টা টিলার মাঝখান দিয়ে, মানে যে জায়গাটা অন্ধকার মানে কেটে তৈরি করা, ওই জায়গা দিয়ে মানে সাদা পেঁচাটা ঢুকে গেছে বিশাল, তারপরে রতন ঢুকছে এবং অন্ধকার। এরপরে কিন্তু কয়েক সেকেন্ডের জন্য তার সাথে রতনের যে ডিস্টেন্সটা কয়েক ফিট, এরপর অন্ধকার। এই সময় সে যখন কাউকে দেখা নেই, তার সম্মিত ফেলে পাইছে, সে তার ঘোর ভেঙে গেছে। তো সে দাঁড়ায় গেছে ওই জায়গায়, দাঁড়ায় যে ভয় পাইছে এবং এতক্ষণ হাতের ফ্ল্যাশ লাইট জ্বালে নাই, সে ফট করে ফ্ল্যাশ লাইট মারছে। ফ্ল্যাশ লাইটটা যখন মারছে পিছন থেকে তৌফিক, এটা রতনও দেখছে তৌফিকও দেখছে, দেখলো যে মানে তৌফিকের আলোটা ফট করে পেছন থেকে এসে পড়ছে সামনের দিকে। রতন দেখছে, রতনের ওই আলোটা দেখার সাথে সাথে রতনের সম্মিত ফিরে পাইছে, রতনেরও ঘোর ভেঙে গেছে। সে দেখলো, মানে রতন দেখলো যে আলোটা এসে পড়লো পেঁচাটার গায়ে। পেঁচাটা মানে মনে হলো যে মানে উড়তে উড়তেই, মানে এটা মাটির থেকে প্রায় 8-10 ফিট উপরে ছিল হাইয়েস্ট, মানে উড়ন্ত অবস্থায় এটা ঘুরে গেল পেছন দিকে। ঘুরে মনে হলো মানুষ যেভাবে দাঁড়ায় যায় 2 পা দিয়ে, সেভাবে ফট করে দাঁড়ালো এবং মনে হলো একটা মানুষের আকৃতি হয়ে গেল। এবং তার সারা মানে তার পুরো শরীরটার মধ্যে একটা সাদা একটা আলখাল্লার মতো পেঁচানো, মানে একটা কাপড়ের মতো পেঁচানো সারা শরীরে। এবং সেই কাপড়টা খুব ফিনফিনা, মানে মনে হচ্ছে খুব পাতলা কোনো ফিনফিনা টাইপের কাপড়, যেই কাপড়ের কোনো টেক্সচার রতনও বুঝতে পারেন, এরকম ফিনফিনা টাইপের ঘুরে গেল, মানে একেবারে ঘুরে গেছে। এবং সে যে দাঁড়ায় গেছে মানুষের মতো, তার সারা শরীরে এরকম একটা আলখাল্লার মতো পেঁচানো, মুখটা স্টিল প্যাঁচার মতো সাদা, চোখগুলো ওইরকম রাউন্ড, এবং ঠোঁটের জায়গাটা মনে হচ্ছে মানুষের মতো ঠোঁট, কেমন জানি একটা লালচে এবং ভয়ঙ্কর। এবং ফট করে মাথাটা ঘুরাইছে, সে যে দাঁড়ায় মাথাটা ফট করে ঘুরাইছে তাদের দিকে, এবং মনে হলো মুখটা কেমন জানি একটা ভেঙচি কাটছে। এই জিনিসটা দেখে সম্মিত যে পাইছিল রতন প্রচন্ড ভয় পেয়ে ঘুরে ঝেড়ে দৌড় দিল। সে দৌড়ের চোটে
তৌফিক রতনের দৌড়ে চড়ে ধাক্কা খেয়ে পড়ে গেছে, তার হাত থেকে ফ্ল্যাশ লাইট পড়ে গেছে। পড়ে গিয়ে সে তো মানে ভয়ে চিৎকার করে উঠছে। রতন দৌড়ায় চলে গেছিল কয়েক পা, তারপর ফিরে দেখলো তৌফিক পড়ে হাত লাইতেছে টর্চ লাইটটা নেওয়ার জন্য। তো সে দ্রুত যে থাবা দিয়ে টর্চ লাইটটা নিয়ে তৌফিককে টেনে তুলে দুইজনে দৌড় দিল। দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, ওদের আর আসলে খেয়াল নেই, মনে হচ্ছে তাদের ভয় পাইতেছিল যে পিছনে কেউ ফলো করে আসতেছে তাদের, এই ভয়টা তারা পাচ্ছে। কিন্তু সেই ভয়ে আসলে মানে কিছুই কাজ করতেছে না, দৌড়ায় তারা যাচ্ছে সামনের দিকে, মানে কে আসতেছে এটা আসলে তারা খেয়াল করতে পারেনি, বাট মনে হচ্ছিল তাদেরকে ফলো করে। দৌড়ায় যখন নাকি টিলার উপর উঠছে তখন মনে হচ্ছে তাদের মানে একেবারে লাংস মানে মনে ফেটে যাবে এরকম শ্বাস প্রশ্বাস নিচ্ছে হাঁপড়ের মতো, আর প্রচণ্ড এনার্জির দরকার। তো ওখানে উঠে কোনো মতে আর পারে নাই, ওখানে বসে পড়ছে ওরা। বসে পড়ে তাকাইছে পেছনের দিকে তাকায় দূরে দেখতেছে চাঁদের আলো ওই জায়গাটা দেখা যাচ্ছে যেখানে তারা গেছিল, সেই জায়গায় কেউ আসতেছে না তাদের পেছনে। জায়গাটা ফাঁকা এবং চরম ভয়ঙ্কর লাগতেছে। সামনের দিকের যে টুমস্টোনগুলো ছিল বা সেমিট্রি, সেটা মোটামুটি বেশ কুয়াশায় ঢাকা এবং মানে ভয়ে দুইজনের একেবারে অন্তরাত্মা কেঁপে গেছে, দুইজন কাঁপতেছে থরথর করে এবং ঠান্ডা লাগতেছে অনেক। তারপরেও রতন উঠে তৌফিককে বলছে চলো। তৌফিক মনে হলো বেশি ভয় পেয়ে গেছে। তারপরে দুজনই, তখন রতনের কাছে ফ্ল্যাশ লাইট ছিল, দুইজনে ফ্ল্যাশ লাইট মেরে আস্তে আস্তে এগুচ্ছে। যখন তারা নাকি এই টুমস্টোনের মাঝখান দিয়ে আসতেছে ওখান থেকে, তাদের কাছে মনে হচ্ছিল তাদের আশেপাশে ফিস 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 করে কেউ কথা বলতেছে, একেবারে ফিস 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 করে কথা বলতেছে। এখানে মানে মানে মানুষ যদি ফিস ফিস করে কমিউনিকেট করে একজন অন্যজনের সাথে, সেখানে সেরকম ভাবে কথা বলতেছে। তো ভয়ে একদম সারা শরীরে রোম দাঁড়ায় গেছে, কিছু করার নাই, তারা পালাচ্ছে, দৌড়াইতে সাহস পাচ্ছে না। একসময় ওইখান থেকে নামলো, সেই যে ছোট জলাধার ছিল সেটার কাছে আসছে, যেটার মধ্যে দিয়ে তারা হেঁটে গেছে। আবার সেখানে নামলো, এবার মনে হলো পানিটা একেবারে ফ্রিজিং এরকম লাগলো। পানিটা পার হয়ে দুজন উঠে আসছে। উঠে এসে প্রথমে পার হয়েছে হচ্ছে তৌফিক আর তারপরে রতন যখন নাকি পানিটা পার হয়ে আসছে এই পাশে, এইবার নাকি সে পিছনে একটা ফিস ফিস শুনছে, শব্দ শুনছে। সে পিছে তাকায় দেখলো সেই সাদা অবয়বটা দাঁড়ায় আছে পানির ওই পারে, এবং মানে সাথে সাথে তার সারা শরীরে একটা গুজবাম গেছে। সে ঝেড়ে আবার দৌড় দিচ্ছে তৌফিককে ধাক্কা দিয়ে। যাক, দৌড়াইতে তারা এক সময় আসছে যেখান থেকে তারা বেরিয়েছিল, ওইখানে এসে সাইকেল ভুলে গেছিল, আবার সাইকেল নিয়ে তাড়াতাড়ি সাইকেল নিয়ে রাস্তা উঠছে এবং এলোমেলোভাবে সাইকেল চালাইতেছিল। এইবার রতন চালাইছে, তৌফিক বসেছিল, চালায় তারা একসময় বাসায় আসছে। বাসায় এসে দেখে না, বাসায় কেউ খবর পায় নাই তখনও। সাইকেলটা কোনো মতে রেখে সে তৌফিকরে নিয়ে চলে গেল রতনকে যেখানে থাকতে দিয়েছিল সেই রুমে। তো রুমের মধ্যে ঢুকে দেখতেছে যে আসলে কেউ নাই। তো দুইজনই মোটামুটি ফ্রেশ হয়ে থাপাথাপ শুয়ে পড়লো বিছানায় এবং রাতের বেলা ভয়ে কাঁপতে তাদের জ্বর আসলো এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখছে রতন স্বপ্নে দেখছে যে তার মাথার কাছে এরকম কি একটা দাঁড়ায় আছে, এসে তার কপালের মধ্যে হাত দিতেছে বারবার। তো রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখছে, রতন কেঁপে উঠছে, চিৎকার করছে। সকালবেলা উঠে দেখে দুজনেরই চরম জ্বর, মানে একেবারে আকাশ পাতাল জ্বর। বাসার মেম্বারও জিজ্ঞেস করছে কি হয়েছে, তোদের এরকম জ্বর আসছে কেন, কি ব্যাপার? তো কিছু বলে না এসে। তৌফিক নাকি ভয়ে বলে দিছে পুরো ঘটনা যে তারা বেরিয়েছিল এসে। তো তৌফিককে আর জ্বরের মধ্যে মারতে পারে নাই, পিটি আর দেয়নি। তো তারপরও দুজনকে খুব করা হলো। তো তারপর ডাক্তার নিয়ে আসা হলো, আনার পরে তাকে দেখালো। ডাক্তারকে বললো যে এরকম জ্বর আসছে, বাইরে ছিল মনে হয় কুয়াশার মধ্যে এসে। তো ডাক্তার ওষুধপত্র দিল, দেওয়ার পর বললো যে কথাবার্তা শুনে মনে হয় ছেলে পেলে ভয় পাইছে, এদের কি ব্যাপার। তো ডাক্তারকে বললো যে ভয় তো এই যে বের হয় দৌড়ায়, বুঝেন না এসে। ডাক্তারকে আর কিছু ডিসক্লোজ করে নেই। তো রতনের নানা ওখানকার যে হুজুর আসছে তার সাথে কথা বললো। হুজুর বললো এটা খারাপ, এখানে কি ব্যাপার, আপনার নাতি কই গেছে, এসে ওকে আনেন, কথা বলবো। ও ডিটেলস বল না কেন। রতনরা কিন্তু ডিটেলস বলতেছিল না কাউরে, মানে কোথায় গেছে কি হয়েছে, মানে বলতেছিল বাইরে গেছিল। তৌফিক বলে দিছিল যে পেঁচা দেখতে গেছিলাম, ওইখানে কবরস্থানে গেছে, এরপর আর কিছু বল নেই। আর বাকিটাও ডিটেলস বলতেছিল না। তো হুজুর যখন নাকি এনে জিজ্ঞেস করছে, কারণ জ্বর তাদের বাড়ছে, বেশ কাঁপুনি দিয়ে জ্বর আসতেছে প্রায়। তখন রতন সে তো একটু মানে কথাবার্তা ক্লিয়ারলি বলে, সে বলে দিল হুজুরকে যে আমরা এরকম গেছিলাম, তৌফিকের কোনো দোষ নেই, আমি নিয়ে গেছি তারে এরকম দেখতে, এরকম জিনিস দেখছি। তো তখন হুজুর তাকায় থাকলেন অনেকক্ষণ রতনের দিকে, তাকায় থেকে বললো যে কাজটা বাবা ভালো করো নাই তুমি, এরকম যাওয়াটা ঠিক হয় নাই। কত কিছু থাকে এখানে, কত রকমের জিন্নাত থাকে, জিন থাকে এখানে, এরকম যাওয়াটা কি ঠিক হয়েছে? রাত্রেবেলা কোথায় নিয়ে গেছিল, তোমাকে চিন্তা করছো, তুমি কি ভাবতে পারছো এরকম? তো যাই হোক, তোমাকে আসো ঝেড়ে দিই। তো হুজুর ঝাড়ার পর বলে যে ওকে রুকাইয়া করতে হবে, যদি ওই জিন আসে তাকে ওর কাছ থেকে সরাইতে হবে, কারণ ওর উপর নজর দিয়ে ফেলছে, ওকে যে কোনো সময় করবে, মানে পজেস করে ফেলতে পারে এসে। তো তখন হুজুর রুকাইয়া করার পর নাকি ওই জিন আর আসে না,
উনি অনেকবার ট্রাই করছেন রোকাইয়া করে, জিনকে আর আনতে পারেননি উনি। তো যাই হোক, তারপরে দোয়া কালাম পড়ে রতনকে করে এবং তৌফিককেও দোয়া কালাম পড়ে ফু দিয়ে এবং ঝাড়ার পরে বিভিন্ন করে তৌফিককে এবং রতনকে দুইজনকে গায়ের মধ্যে তেল মালিশ করতে দেন, সরিষার তেল, পড়া তেল বলে, এটা মালিশ করে থাকতে হবে। তো রতন আবার যেটা খুব একটা করে নাই, তৌফিককে যদিও তার আম্মা এগুলা দিয়ে মানে ভালো মতো মালিশ টালিশ করে দিছে, রতন এটা করতে চায় নাই। রতন অনেক তার মায়ের সাথে ক্যাটক্যাট করে এগুলো করে নাই। তো যাই হোক, দোয়া কালাম পড়ে তো ওই বাসার যে কদিন ছিল রতনের আম্মা পাহারা দিছে রতনকে, এবং রতনের আম্মা নাকি দেখছে যে বাসার আশেপাশে রাত্রেবেলা তিনি ডানা ঝাপটানোর শব্দ পাইছেন অনেকবার, এবং রতনরা যে রুমে আছে উনি বারবার ওই রুমের মধ্যে তিনি দোয়া পড়তেন, রাতের বেলা বসে বসে সূরা পড়তেন। তার কাছে নাকি মনে হয়েছে যে ওই বারান্দার মধ্যে কিছু একটা আসছে, রতনের আম্মার কাছে মনে হইতো। তো রতনের যেটা হয়, তারপর রতন ওখান থেকে চলে আসে, ঢাকায় চলে আসে। তারপরে সে একটা কলেজে অ্যাডমিশন নেয়, পড়াশোনা শুরু করে নিজের মতো, এবং মোটামুটি কাটতেছিল দিন। তো এর মাঝে নাকি একটা মানে ঘটনা ঘটে রতনের, যেটার জন্য রতনকে আবার ট্রিটমেন্ট দেওয়া লাগছিল। সেটা হচ্ছে রতন সন্ধ্যার পরে ছাদের মধ্যে উঠছে তাদের। রতনদের বাড়িটা ছিল পুরনো আমলের একটা বাড়ি, মানে মোটামুটি 70s এরকম সময় করা আর কি। পরবর্তীতে এই বাড়ি ভেঙে ফেলছে, এখন রিসেন্ট টাইমে ভেঙে এটা এখন বিল্ডার্স বাসা বানাইছে। তো তখন রতনদের বাসাটা এরকম ছিল, একটা 70s এর পরে করা একটা বাড়ি, এবং বাড়িটার চারিপাশে গাছগাছালি ছিল। তো 3 তলার উপরে রতনদের ছাদ, এবং রতন বাসার পেছনে মাঝে মাঝে বসে, তাদের ওখানে এই গাছ দিয়ে ঘেরা জায়গাটা, সে মাঝে মাঝে ডিস্কম্যানে গান শুনতো। তো রতন ওখানে বসে গান শুনতেছে, তো পুরোনো একটা গান, সে তখন ওজি অসবর্নের মিস্টার ক্রাউলি গানটা শুনতেছে এখানে বসে। অ্যান্ড ওর কাছে নাকি এই গানগুলো বেশ ভালো লাগতো। রতন ওয়াজ প্রিটি অ্যাট্রাক্টেড টু দিস হেভি মেটাল মিউজিক, অ্যান্ড সে এত কিছু বুঝতো না। পরবর্তীতে খুব আশ্চর্যজনক ব্যাপার যে রতন বলছে যে মানে সে অদ্ভুতুরেতে থেকে কিছু জিনিস শুনছে, শোনার পর থেকে সে অনেক কিছুতে কেয়ারফুল হয়েছে। যাই হোক, সে ওইখানে বসে সে শুনতেছে মিস্টার ক্রাউলি। তো সে নাকি মোটামুটি হারায় গেছিল, গানের মধ্যে ডুবে গেছিল, মানে গানটা তাকে এত অ্যাট্রাক্ট করতো, সে নাকি খুব মানে অ্যাট্রাক্টেড হয়ে গেছিল। আর ওই দিন খুব জ্যোৎস্না ছিল। তো যখন সে গানটা শুনতেছে, হঠাৎ করে নাকি তার কাছে মনে হয়েছে যে তাদের যে গাছটা, তাদের বাসার পেছনে একটা লম্বা বড় একটা গাছ ছিল, কাঁঠাল গাছ। তো হঠাৎ করে তার কাছে মনে হয়েছে তাদের কাঁঠাল গাছের মধ্যে সেই যে সাদা যে পেঁচাটা যে রূপান্তরিত হয়ে যে একটা মানুষের মতো আকৃতি নিয়েছিল, সেই জিনিসটা বসা তাদের সেই গাছের, কাঁঠাল গাছের ওই যে একটা ভি শেপ ডাল ছিল, সেটা দুইটার মাঝখানে বসে আছে। মাথাটা পুরাপুরি একটা সাদা পেঁচার মতো, এবং শরীরের মধ্যে একটা সাদা এরকম আলখেল্লার মতো ঝুলতেছে, পায়ের কাছে বেশ বড়। আজকে রতন চাঁদের আলোতে স্পষ্ট দেখলো এটার পাটাও অনেকটা সেই পেঁচার পায়ের মতো লম্বা লম্বা, এরকম নখালা পা এরকম ঝুলে আছে, দুইটা কালো কালো। আর ওইটা হাত দেখলো, হাতটাও মনে হলো পেঁচার ক্লজের মতো, এবং মুখটা পুরোপুরি পেঁচার মতো, চোখগুলো সেরকম, এবং গোল গোল চোখ, মনে হলো তার দিকে তাকায় আছে। এবং 1 সেকেন্ডের মধ্যে একদিকে তার গান বাজতেছে কানে, রতন পুরোপুরি হারায় গেল। তার কাছে মনে হলো যে সে কোনো একটা অন্য জগতে চলে যাচ্ছে। একটু পর তার কাছে মনে হলো যে তাকে তুলে নিয়ে যাচ্ছে জিনিসটা এসে তার ছাদ থেকে, মানে কাঁঠাল গাছ থেকে এসে তাকে এসে এরকম তুলে নিয়ে যাচ্ছে। তো ওই সময় রতন আসলে আর করতে পারেনি, সে মনে মনে দোয়া পড়া শুরু করছে, কারণ সে মাটি থেকে প্রায় উঠে গেছে কয়েক ফিট, মনে মনে দোয়া পড়তেছে, এবং সে একবার বলল আল্লাহ আমার বাঁচাও। তখন মনে হলো থাপ করে তাকে ছেড়ে দিছে, এবং সে কয়েক ফিট উপরে উঠে গেছিল। সে স্পষ্ট রতন ফিল করছে কয়েক ফিট উপরে উঠে গেছে, ধাপ করে পড়ছে, তার কান থেকে হেডফোন ছিটে গেছে, এবং সে তখন আসলে হেডফোন ইউজ হইতো, মানে ওয়ার্ড হেডফোন, ধাপ করে পড়ে গেছে, হেডফোন ছুটে গেছে, সে একদম ফ্লোরে পড়ে ধূপ করে শব্দ হয়েছে, এবং মোটামুটি বেশ জোরেই শব্দ হয়েছে। এবং এই শব্দটা, তারা থাকতো 3 তলাতে, রতনরা 3 তলায় থাকতো, এবং শব্দটা রতনের আপু শুনছে, মানে বড় বোন শুনছে। কি হলো, এবং রতনের একটা চিৎকার শুনছে সে, মানে রতন যে পড়ে সাউন্ড করছে শুনছে, কি হলো বলে সে দৌড় দিয়ে ছাদে উঠছে। রতনের আপু ছাদে উঠে নাকি যেটা দেখছিল, দ্যাট ইজ ভেরি স্কেরি। রতনের আপু নাকি ছাদে উঠে দেখছিল যে রতন পড়ে আছে ফ্লোরে, তার পাশে তার যে ডিস্কম্যান পড়ে গেছে, ব্যাটারি খুলে গেছে এই ফোনে, এবং সে মানে এরকম বাঁকা হয়ে পড়ে গেছে, মুখটুক বিকৃত, এবং রতনের পাশ থেকে নাকি কুজা হয়ে এরকম সাদা একটা মানুষের মতো আকৃতির কিছু আলখেল্লা পরা, মাথাটা এরকম ঘুরে লাফ দিয়ে গাছের দিকে চলে গেল, মানে 1 সেকেন্ডের জন্য।
তো রতনের আপু ভয়ে চিৎকার করে উঠছে, প্রচণ্ড জোরে চিৎকার করছে, এবং সেই চিৎকারের শব্দে রতনের আম্মা উঠে আসছে এবং তার বাবা উঠে আসছে একটু পরে। কী হয়েছে, তো ছাদের থেকে তাদের ছেলে মেয়েদেরকে তারা নিয়ে ভিতরে গেছে। তো পরবর্তীতে মানে দেখে রতনের অবস্থা খুবই খারাপ, সে ব্যথা পাইছে এবং সে ঘোরের মধ্যে চলে গেছে। তো যাই হোক, রতনের আম্মা তখন বুঝলো ব্যাপারটা কি, তিনি সাথে সাথে তিনি মানুষ পাঠালেন তার বাসার থেকে। ওখানকার মসজিদ আছে একটা, সেখানে একজন বড় আলেম ছিলেন, সেই আলেমকে তিনি চিনতেন। তো ওনাকে খবর দিলেন, খুব রিকোয়েস্ট করলেন যে আসার জন্য, এবং তারপরে মানে টেলিফোনে রিকোয়েস্ট করলেন, মোবাইল ফোনে রিকোয়েস্ট করলেন তিনি আসার জন্য। তো সেই আসলেন বাসায়। যদিও ওই আলেম যিনি ছিলেন তিনি বেশ ব্যস্ত ছিলেন, তারপরও রতনের আম্মুর কণ্ঠে তিনি ইম্পর্টেন্সটা ফিল করলেন যে কী ব্যাপার। তো তিনি আসলেন, আসার পরে তিনি দেখলেন তাদের বাসায় ঢুকেই তিনি বলতেছেন যে আপনাদের বাসায়, মানে রতনের আম্মু কিন্তু এর আগে এত কিছু বলেনি, বলছে যে আমাদের খুব বিপদ, খুব ইম্পর্টেন্ট দরকার, আপনি একটু আসেন। এসে বলতেছে আপনার বাসায় মনে হয় কিছু মানে এলোমেলো কিছু হয়েছে, যেটা মানে কোনো কিছু উপরি জিনিসের সাথে সম্পর্কিত। তো তিনি বলতেছেন জি। তো তখন রতনের আম্মু ওই আলেমকে বললেন যে রতনের সাথে কি ঘটছিল আগে, সে পুরো ঘটনা বললেন যে আজকে এরকম এরকম আমরা শব্দ পাইছি, এরকম এরকম ব্যাপার ঘটছে, আমার মেয়ে যে এরকম দেখছে। তো যাই হোক, তিনি সাথে সাথেই রতনকে উনি রুকাইয়া করলেন, এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার, রতনকে রুকাইয়া করার পর নাকি রতনের উপর থেকে এসে, মানে রতনের উপর ভর করে কথা বলছে সেটা, এবং কথা বলছে নাকি পুরো আরবিতে, এবং আরবিতে কথা বলতেছিল, এবং সে হাসতেছিল, খ্যাক খ্যাক করে হাসে আবার উত্তর দেয়। তো সেই যে আলেম ছিলেন তিনিও তাকে আরবিতেই প্রশ্ন করছেন, এবং এত ফ্লুয়েন্ট এবং এত অন্যরকম একটা অ্যারাবিক টোনে কথা বলতেছিল। আলেম পরে বলছে তার রতনদার পরিবারকে যে এই যে কথা বলতেছিল আপনারা বুঝতে পারছেন, এই যে সে যেইভাবে কথা বলছে, যে ভাষাটা, এটা কিন্তু অনেক পুরনো আরবি, মানে অনেক পুরনো বলতে যে মানে ওই সময়কার মানুষ আজ থেকে শত শত বছর আগে আরবিতে যেভাবে মানুষ উচ্চারণ করতো সেইভাবে উচ্চারণ করতেছে। তো রতনদের পরিবার নাকি পুরাই মানে অবাক হয়ে গেছিল, মানে এই না। তারপর সেই যাকে আনছিল সে থ্রেট মেরে যায় যে রতনকে সে নিয়ে যাবে, প্লাস তার বোনকেও নিয়ে যাবে সে। তো যাই হোক, আলেম অনেক তিনি রোকায়া করেন, অনেক রকম তিনি আমল করে তার একদম সময়, মানে অনেক সময় পার হয় ওই দিন। তারপর সে লাস্টে সে পারে তাকে ছাড়াতে, রতন থেকে ছাড়াতে পারে সে, এবং ছাড়াতে পেরে সেখানে সে বলে যে মানে তাকে বন্দি করার চেষ্টা করছিল, তিনি কিন্তু পারেন নাই, বন্দি করতে পারেন নাই। এটা অনেক সিনিয়র একটা জিন, একটা এল্ডার জিন রতনের উপর এসে ভর করছিল, এবং এটা রতনকে মানে সাবধানে রাখতে হবে এখন থেকে। তো যাই হোক, তার বাবা মা এই মানে তার মানে বলেন যে এখন কি করা যাবে। তালিম বলেন যে আমি মোটামুটি চেষ্টা করতেছি যতটুকু করার, এবং তিনি আমল দেন, তাদের বাড়িটাকে বন্ধ করে দেন, এবং ওই দিন উনি একেবারে অনেক রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত কাজ করেন ওই বাড়িতে। তাহাজ্জুদ পড়েন তিনি, তাহাজ্জুদ পড়ে একেবারে ফজরের আগে তিনি মসজিদের দিকে চলে যান, এবং তিনি বাড়িটাকে ওই দিন বন্ধ করে দেন বিভিন্ন জায়গায়। রতনকে বলেন যে আপনার ছেলেকে একেবারেই প্র্যাকটিসিং বানাইতে হবে, ও কিন্তু সুযোগ পেলেই কিন্তু ওকে এরকমই করবে। তো যাই হোক, পরবর্তীতে উনি মানে বিভিন্ন রকম আমল দেন, এবং বলেন যে রতনকে যখনই মসজিদে যায় দেখা করতো ওনার সাথে। তো রতন এরপরে মোটামুটি তার বাবা মার কথা, এবং সে নিজেও কী দেখছে সেটা তো সে পরে বলছে যে সে কী কী দেখছে, বাসা সবার সাথে শেয়ার করছে। রতনের বোনকে, দুজনকে খুব কেয়ারফুলি রাখা হতো, এবং তাকে অনেক দিন ট্রিটমেন্টের আন্ডারে থাকতে হয়েছে। শুধু এই আলেম না, অন্য আরেকজন আলেম ছিলেন, তিনিও তাকে দেখছেন, এবং বিভিন্ন রকমের আমল করিত তাদের পুরনো বাড়িটাকে। পরবর্তীতে তাদের ওই বাড়িটাও যখন নাকি ভেঙে ফেলে, তারা অন্য জায়গায় যায়, তখন রতন মোটামুটি একটু রিলিফ অবস্থায় যায়, মানে একটু রিলিফ পায় সেই জিনিস থেকে, মানে তার মধ্যে এই মানে প্যানিক ব্যাপারটা কম কাজ করে তখন। মানে সে নাকি প্রায় প্যানিকড হয়ে যেত বাসার মধ্যে যখন থাকতো, তার মধ্যে মনে হতো যে মানে কিছু একটা আসতেছে এরকম লাগতো তার কাছে, এবং সে বেশ প্র্যাকটিসিং একজন ছেলে হয়ে গেছিলো। যাই হোক, এখন তো অনেক পুরোনো দিনের ব্যাপার, রতন এখন গ্রহণ একজন মানুষ, সে বিয়ে শাদী করছে, তার সংসার আছে। সো এখন আর সেই জিনিসটা নাই তার, বাট স্টিল সে সেই সময়কার স্মৃতি রিকল করতে পারে, এবং তার কাছে বেশ ভয়ের একটা স্মৃতি। আর একটা ব্যাপার হচ্ছে, রতন কিন্তু তার আইডেন্টিটিটা সে এটা হাইড করে বলছে, তার আসল নাম রতন না। তো সে চায় নাই তার নামটা কেউ জানুক, যেহেতু সে এলাকার একটা নাম বলছে, একটা এলাকার, সেখানেও সে স্পেসিফিকলি কোনো জায়গার নাম মানে বাসার বাড়ির নাম বলে নেই। তো এই ছিল রতনের পাঠানো ঘটনা।
প্রিয় লিসেনার্স, চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম মোহাম্মদ বিজয়। উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন, একটি মসজিদের খাদেম হিসাবে দায়িত্ব পালন করছেন। ওনার দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার দরগা বাজার এলাকায়। ঘটনাটি উনি শুনেছিলেন 2008 কি 9 সালের দিকে। এই ঘটনাটি যে উনি আসলে কেউ ওনাকে বলেছে এভাবে শুনেছেন, বিষয়টা এরকম না। উনি ওনার দাদির সাথে ঘুমাতেন। 2008-9 সালের দিকে ওনার বয়স ছিল এরকমই 8-9 বছর এরকম আর কি ওনার বয়স আর কি। দাদির সাথে ঘুমাতেন। দাদির ওই সময় বয়স ছিল 70-এর কাছাকাছি, ওই সময়ের কথা বলছি আর কি। তো দাদি উনি একজন আধ্যাত্মিক টাইপের মহিলা আর কি। উনি বেশ পীর ভক্ত একজন মানুষ। আধ্যাত্মিকতা ওনাকে খুব বেশি করে টানে, ছোটবেলা থেকেই ওনাকে টানে এটা। ওনার কাছে ওনার অনেক পরিচিত লোকজন আসতেন, ওনার সাথে গল্প করতেন, মজা করতেন। ওনার সাথে ওনার অনেক বান্ধবীরাও দূর দূরান্ত থেকে দেখা করতে আসতেন। আর যখন আসতেন দাদির জন্য কিছু উপঢৌকনও নিয়ে আসতেন। দাদি অনেকের সাথে যখন গল্প করতেন তখন এই বিজয় ভাই শুনতেন। একবার হয় কি, একজন ভদ্র মহিলা আসছেন, উনি ওনাদের এলাকারই আর কি, খুব পরিচিত আর কি দাদির সাথে, দাদির খুব কাছের একজন মানুষ। গল্প করছেন। ওই সময় আবার বিজয় ভাই ঘরের ভেতরে বিছানার উপর শুয়ে আছেন। উনি শুনছেন যে কি হচ্ছে, কি গল্প করছে। তো ওই ভদ্র মহিলা দাদিকে বলছেন যে ও বুঝি আমার কোমরে না প্রচণ্ড ব্যথা, এত ব্যথা আমি কাজ কাম তো করতেই পারি না, বিছানায় একবার শুলে উঠতে পারি না, এপাশ ওপাশ করতে পারি না, অনেক ধরনের জরুরি কাজকর্ম আমার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই ব্যথার কি সমাধান করা যায়? তুমি তো এরকম কাজ অনেক করছো, আমার একটা সমাধান করে দাও না। এই কথা শোনার পর দাদি একটি বিষয় বলেন, আর সেটি মূলত এই বিজয় ভাই শুনেছিলেন। দাদি গল্প করেন যে ওনার বয়স যখন 40-এর কাছাকাছি তখন একটি ঘটনা ঘটেছিল। দাদি ওই সময় উনি কয়েকটা কাজ করতেন। সেটা হচ্ছে যে ওনার আর একজন বান্ধবী ছিল যার নাম হচ্ছে রহিমা। তো এই রহিমা কি করতেন, বিভিন্ন মানুষদের বিভিন্ন যে সমস্যা থাকে, বিশেষ করে অসুখ বিসুখ, এই যে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পায়ে ব্যথা, বাতের ব্যথা বা এই টাইপের আরও যে সমস্ত সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো উনি শুনতেন আর সেটা সমাধানের জন্য একটা কাজ করতেন। আর সেই কাজে দাদিও সহযোগী হতেন, দাদি নিজেও করতেন। সেটা হচ্ছে যে এই ধরনের রোগীদের কাছ থেকে টাকা পয়সা নিতেন, নেয়ার পর এটা সমাধানের জন্য শক্তিশালী কিছু জিনদেরকে ভোগ দিতেন। ওনারা জিন সাধনা করতেন না, কিন্তু জিনেদেরকে ভোগ দিতেন। এই ভোগ দেওয়ার নির্দিষ্ট পদ্ধতি ছিল। অনেকগুলো মোমবাতি, তারপর মাটির হাঁড়ির মধ্যে মিষ্টি, আর কিছু দোয়া দুরুদ আছে। এটা আসলে দোয়া দুরুদও বলা যাবে না, এটা এক ধরনের বিশেষ রিচুয়াল আর কি, সেটা পালন করতে হতো। এই জিনিসটা ওই যে রহিমা দাদি যিনি, উনিও করতেন। আবার যখন উনি কোনো কারণে পারতেন না, সবসময় একজন মহিলা মানুষ রাতের বেলা কোনো একটা জায়গায় গিয়ে এই জিনদেরকে ভোগ দিতে যাবেন, এটাও তো পসিবল হয় না, তখন দাদিকে দিতেন। অনেক সময় বাড়িতে গেস্ট আসতো, এক একজনের বাসায় তো এক এক ধরনের সমস্যা লেগেই থাকে। তো ওইভাবে নিজেরা মেনটেন করতেন আর কি। দাদি পারলে দাদি যেতেন, না পারলে ওই রহিমা দাদি যেতেন। এভাবে দুজন মিলেই এই কাজগুলো করতেন। এই কাজগুলো করার সময় ওনারা একটা বিশেষ জায়গায় যেতেন। ওনাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বিল রয়েছে, বেশ বড় বিল, সেটা এখনও আছে। তো ওই বিলের একটা জায়গায় অনেক আগে থেকেই একটা বড় একটা গর্তের মতো ছিল, সেখানে একটা উঁচু ঢিবির মতো আছে আবার সাইডে। ওই উঁচু ঢিবির উপর বসে ওনারা নির্দিষ্ট রিচুয়ালটা করতেন। তখন পানির ভেতর থেকে নাকি কোনো একটা জিন উঠে আসতো। সে এসে ওই মিষ্টিগুলো নিত, কী জন্য আসে সেটা জিজ্ঞেস করত, আর সেই সমাধানের পদ্ধতি সেটা বাতলে দিত, অথবা সেই জিনটা নিজেই সমাধান করে দিত। অনেক মানুষ ভালো হয়েছে।
এই কাজগুলো এই যে রহিমা দাদি আর বিজয় ভাইয়ের দাদি, ওনার নাম হলো কমলা, এই কমলা দাদি, এই দুজন মিলেই করতেন, সব কাজ পরামর্শ করেই করতেন আর কি। তো একজন মহিলা এরকম আসছে, তার প্রচণ্ড কোমরে ব্যথা, এমন কোমরে ব্যথা তার চলাই দায়। যখন এই কমলা দাদির কাছে আসছেন ওই মহিলা, তখন কমলা দি বলেছে ঠিক আছে, এটা সমাধান হবে, তুমি চলে যাও আর এই এই জিনিসগুলো এনে দাও। ওই মাটির হাঁড়ি, মিষ্টি আর অনেকগুলো মোমবাতি, 10-12টা না আরও বেশি। ওই মহিলা সেগুলো এনে দেয়। এরপর দাদি বলেন ঠিক আছে তুমি চলে যাও, বাকিটা আমি দেখব। গভীর রাতের বেলা দাদি একা একা চলে গিয়েছেন ওনার বাড়ি থেকে কিছুটা দূরে, সেই জায়গায়, বিলের সেই জায়গাটাতে যেখানে ঢিবির মতো আছে, সেখানে উনি বসে ওই রিচুয়ালটা করবেন। আর উনি যখন ওই বিষয়টা করবেন, এটা কিন্তু আবার ওই রহিমা দাদিকে বলে গিয়েছেন যে আমি তো আজকে একটা কাজে যাব। ওই রহিমা দাদিকে দিতে চেয়েছিলেন কাজটা, কিন্তু রহিমা দাদি বললেন যে ওনার বাড়িতে নাকি মেহমান এসেছে, উনি যেতে পারবেন না। এই কারণে দাদি সেখানে গেলেন। দাদি তো এর আগেও অনেকবার গিয়েছেন, কখনো কোনো সমস্যা হয়নি। এই কাজটা করতে করতে উনি জিন দেখলে আসলে আর ভয় পেতেন না, কারণ হচ্ছে উনি কিন্তু জিন সাধনা করতেন না, কিন্তু যেই পদ্ধতিতে এই কাজটি করতেন, এই পদ্ধতিতে জিনেরা এসে ভয় দেখাতো না, তারা ওই ভোগটা গ্রহণ করত আর ওই নির্দিষ্ট কাজটা করে দিত, এই এতটুকুই, আর কিছু না। তো দাদি তো গিয়েছেন, যাবার পর উনি যেখানে বসেছেন তার চতুর্দিকে মোমবাতি জ্বালিয়েছেন, আর সামনে মাটির হাঁড়িতে ওই মিষ্টিগুলো রেখে উনি ওনার মতো করে রিচুয়াল করা শুরু করেছেন। করছেন অনেকক্ষণ হয়ে যায়, কোনো সারা শব্দ আর নাই। এতক্ষণ কিন্তু কখনো হয় না, মানে লাগে না এত সময়, এই অল্প সময় 15-20 মিনিট ম্যাক্সিমাম লাগে, এর বাইরে কিন্তু লাগে না। এদিকে দাদি ঘন্টা পার করে ফেলছেন, কোনো সারা শব্দ নাই। এদিকে মোমবাতিগুলো আস্তে 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 তো ক্ষয় হয়ে যাচ্ছে। যদিও বা ওনার কাছে একাধিক মোমবাতি ছিল, কোনোটা যদি একদম ক্ষয় হয়ে যায় তাহলে সেই জায়গায় আরেকটা রিপ্লেস করে দেবেন, কিন্তু কোনো মোমবাতি যেন একদম নিভে না যায়, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। আর এমনিতেই তো বিলের ওই ফাঁকা জায়গায় বাতাস তো চতুর্দিক থেকে আসে, বাতাসে যদি নিভে যায় সেই বিষয়টা একরকম, কিন্তু একদম ক্ষয় হয়ে যেন নিভে না যায় এটা নিশ্চিত করতে হবে। বাতাসে নিভে গেলে ওটা আবার জ্বালাই দিতে হবে। দাদি এরকম করছেন, উনি ওনার মতো করে সেই রিচুয়ালগুলো করে যাচ্ছেন। আসে না মোমবাতি একদম শেষ দিকে যখন চলে আসে, আর হয়তোবা ম্যাক্সিমাম 10 মিনিট জ্বলতে পারে, ওই সময় হঠাৎ করে ওনার সামনে থাকা যে পানির যে একটা ডোবার মতো আছে, বেশ বড় সাইজের ডোবার মতো এটা ছিল, সবসময় সেখানে পানি থাকতো, ওই পানিতে ভয়ঙ্কর রকমের ঢেউ ওঠা শুরু হয়। এটা দেখে দাদি আসলে ওই সময় ভয় পান নাই, বেশ অবাকই হয়েছেন, কখনো তো এইভাবে আসে না, স্বাভাবিকভাবেই আসে, তখন একদম মানুষের বেশে আসে, মিষ্টি খায় চলে যায়, সমস্যার কথা শুনে, কার কি সমস্যা এটা শুনে চলে যায়, এরকম তো হয় না। তারপর উনি দেখছেন যে আসলে ঘটনাটা কি ঘটে। এরপর উনি দেখেন ওই পানির ভেতর থেকে ভয়ঙ্কর আকৃতির বিশাল বিশাল 3টা বুনো শূকর ভেসে উঠেছে। জঙ্গলে যে ওয়াইল্ড হগ যেগুলো থাকে আর কি, বন্য শূকর, সেগুলো কিন্তু দাঁত থাকে অনেক বড় বড়। তো এইরকম বন্য শূকর, কিন্তু সেগুলো সাইজে অনেক বড় বড়, অনেক বড়, আর চোখ দুটো মনে হচ্ছে ভয়ঙ্কর লাল টকটকে কয়লার মতো জ্বলছে। এই 3টা ছিল ওখানে, দাদির দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে গর্জন করছে। শূকর যেভাবে গর্জন করে ওইভাবে গর্জন করছে। আর আমরা দেখি যে শূকর কিন্তু ওই যে মাটি খুঁড়ে ফেলে একদম, ওরা পুকুরের পাড়গুলো অর্থাৎ ওই ডোবার পাড়গুলো একদম খুঁড়ে সব তছনছ করে ফেলছে, একদম মাটি মনে হচ্ছে একদম লাঙল দিয়ে ফেলবে সব আশেপাশে যা আছে, এমন অবস্থা। আর আশেপাশের মাটিগুলো ঝুরঝুর করে ওই পানির মধ্যে পড়ে আসছে, মানে পড়ে যাচ্ছে আর কি, ক্রমাগত পড়ছে, কারণ ওরা মাটি আলগা করে ফেলছে, সেগুলো পড়ছে। তো এইভাবে ওরা চতুর্দিকে তাণ্ডব চালাচ্ছে, কিন্তু দাদির একদম কাছাকাছি আসছে না। এরকম চললো মাত্র কয়েক মিনিট। এরপরেই হঠাৎ করে এই 3টা শূকর ভ্যানিশ হয়ে গেল। দাদি চিন্তা করলেন, যাক এগুলা গেছে ভালো হয়েছে,
কিন্তু না, এরপরে আবার পানিতে ভয়ঙ্করভাবে আন্দোলন শুরু হলো। এবার পানির ভিতর থেকে 3টা ভয়ঙ্কর আকৃতির বিশাল বড় বড় শেয়াল উঠে আসছে। এই শেয়ালগুলো ঠিক তার স্বরে শেয়াল যেভাবে ডাকে ওইভাবে প্রচণ্ড শব্দ করে ডাকাডাকি করছে, এমন ডাক দিচ্ছে মনে হচ্ছে কানের তালা ফেটে যাবে। সেগুলো দাদিকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে, কিন্তু মনে হচ্ছে একদম কাছে এসে থেমে যাচ্ছে। ওই মোমবাতির আলো যতটুকু যাচ্ছে ওইখান পর্যন্ত তারা আসছে, এরপর আর আসছে না। এরও কিছুক্ষণ ডাকাডাকি করে ভ্যানিশ হয়ে গেল। দাদি কিন্তু এবার মারাত্মক ভয় পেয়েছেন, কারণ হচ্ছে দাদি এই জিনিসগুলো দেখে অভ্যস্ত নন। উনি স্বাভাবিক সুরত যেটা সেটা দেখে অভ্যস্ত, এটাতে উনি ভয় পান না, কিন্তু এরকম তো কখনো হয় নাই। আর এই কাজ উনি নতুন করছেন না, না হলেও 50-60 বার এটা করেছেন, কখনো এরকম হয় নাই। তাহলে এবার ওরা কেন আক্রমণাত্মক হলো এটা উনি বুঝতে পারছেন না। এখন ওদিকে মোমবাতি বেশ কয়েকটা একদম নিভু নিভু অবস্থায় চলে আসছে, তখন ওনার কাছে থাকা এক্সট্রা মোমবাতি কয়েকটা রিপ্লেস করে দিলেন। এদিকে মোমবাতি তো খুব বেশি আনা হয় না, কারণ উনি তো এর আগে যতবার করেছেন 10-15 মিনিটের মধ্যে হয়ে গেছে, কোনো মোমবাতি হয়তো বা অর্ধেকটাও শেষ হয় নাই, এর মধ্যেই সবসময় হয়ে গেছে। কখনো তো এই ধরনের সিচুয়েশন উনি পড়েন নাই। এরপর যেটা হয় সেটা হচ্ছে উনি দেখেন পুকুরের মধ্যে আবার পানি, এবার মনে হচ্ছে আরো ভয়ঙ্করভাবে আন্দোলিত হচ্ছে। এইবার পানির ভেতর থেকে ভয়ঙ্কর আকৃতির 3টা হাতি বের হয়েছে। এই হাতিগুলোর যে দাঁত, এই দাঁতগুলো মারাত্মক ভয়ঙ্কর। সেই প্রাগৈতিহাসিক কালের ম্যামথ যে লোমশ হাতিগুলো বরফ যুগে ছিল, মনে হচ্ছে সেই রকম হাতি, খুবই ভয়ঙ্কর। এই হাতিগুলো এমনভাবে গর্জন করতে করতে তার দিকে এগিয়ে আসছে, মনে হচ্ছে এক্ষুনি তাকে পিষে মেরে ফেলবে। এবার তো দাদি মারাত্মক ভয় পান, চিন্তা করলেন যে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, না হলে তো এরকম হওয়ার কথা না। এমন সময় পেছন থেকে হে কমলা, হে কমলা বলে কে যেন ডাকতেছে। দাদি চমকে উঠে পেছন দিকে তাকিয়ে দেখেন, আরে এ তো তার বান্ধবী রহিমা। উনি তাকে দেখে চিনতে পারেন। তখন ওই রহিমা দাদি বলছেন, হে কমলা, তোর বাসায় গেছিলাম আমি, তোর এত দেরি হচ্ছে দেখে আমি চলে আসি, নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে। ওদিকে এই যে এই হাতি বা এরকম কিছু যে সামনে আছে, এটা কিন্তু ওই রহিমা দাদি দেখেন নাই। তখন কমলা দাদি গিয়ে রহিমা দাদিকে জড়ায় ধরেন, বলতেছেন যে আরে তুই এমন সময় আসছিস, তুই না আসলে তো আজকে আমার প্রাণ বাঁচানোয় দায় হয়ে যেত, আমি তো বিশাল বিপদে পড়ে গেছিলাম, চল 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 তাড়াতাড়ি চল। ওখানে ওই সব কিছু রেখেই, ওই যে মিষ্টি ছিল, হাড়ি ছিল, এগুলো সব কিছু রেখেই দাদি এই রহিমা দাদির সাথে চলে আসেন। আসলে ওরা যে কেন এত আক্রমণাত্মক হয়েছিল এটা দাদি জানতে পারেন নাই, তবে এই ঘটনার পর দাদি কখনোই আর এই কাজ করেননি। এই কাজ ওই রহিমা দাদিও ছেড়ে দেন, কমলা দাদিও ছেড়ে দেন। বুঝতে পেরেছিলেন যে এই কাজটা ওনাদের জন্য আসলে ভালো হচ্ছে না, কেননা এটা করার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে, এটা সত্য, বিনিময়ে তো ওনারা কিছু উপঢৌকনও নিচ্ছেন, যে যার সাধ্য অনুযায়ী দেয়। হতে পারে যে জিনেরা এই বিষয়টা ভালোভাবে নেয়নি, এই জন্য তারা ক্ষিপ্ত হয়েছিল, এইবার আর তারা এই কাজগুলো করতে চায় নাই। আর ওনারা তো সাধনা করে এগুলোকে নিয়ে আসেন নাই, এগুলো একটা নির্দিষ্ট পদ্ধতিতে ডাকতেন, ওরা ওই ভোগ খেয়ে যেত, তারা ওই কাজটা করে দিত। এরপর দাদি আর এই কাজটা করেন নাই। যখন ওই যে মহিলাটা এসে তার কোমর ব্যথার কথা বললেন, দাদি এই ঘটনার শুনিয়ে দিয়েছিলেন যে আমি তো এরপর থেকে এত বছর আর কখনো এই কাজটা করি নাই, সুতরাং এগুলো এখন আর পারবো না, আমি এগুলো আর করি না। আমি আজকে ঘটনা শুরু করার আগে আমার যে জায়গায় কাজ করি সেখানকার একটি ঘটনা শুরু করব, সেখানে কথা বলবো আর কি। আজকে একটা লোক মারা গেছেন আর কি, আসলে আজকেই মারা গেছেন। আমি জিনিসটা ফিল করলাম দেখে আপনাদের সবাইকে বলছি, আজকে বলতে গতকালকে আর কি মারা গেছেন। লোকটা এমনিতে প্যালিয়েটিভ কেয়ারে ছিল। প্যালিয়েটিভ কেয়ার বলতে লোকটা ক্যান্সার ছিল। তো লোকটা কেউ নাই দুনিয়াতে, কেউ নাই, খালি একজন সলিসিটার আছে, তার বাড়ি ঘরের দেখভাল করার জন্য একজন সলিসিটার আছে। আমাদের এখান থেকে একটা জায়গা আছে পোর্টিশেট, খুব সুন্দর পাহাড়ি এলাকা, সেই পাহাড়ি এলাকায় রাজকীয় বাড়ি তার, কিন্তু এই দুনিয়াতে তার কেউ নাই, নট এ সিঙ্গেল পার্সন, আত্মীয় স্বজন বলতে কেউ নাই।
তার স্ত্রী মারা গেছে এবং তার বয়স অ্যারাউন্ড 79 বছর, কিন্তু সে প্যালিয়েটিভ কেয়ারে ছিল। হাসপাতালে থাকাকালীন অবস্থায় তিনি বলেছিলেন, আমি আর আমার কোনো চিকিৎসা হাসপাতালে করাবো না, যতদিন পর্যন্ত আমি বাঁচি ততদিন পর্যন্ত আমাকে অন্য জায়গায় আপনারা পাঠিয়ে দেন। তো আমাদের এখানে যেহেতু নার্সিং হোম, তো তাকে এখানে পাঠিয়ে দেওয়া হলো। তো সে যখন এখানে আসলো, তো তাকে যখন আমরা দেখেছিলাম, অ্যাসেস করেছিলাম, তো আমাদের একটা প্ল্যান আমরা করি সবসময়। তাকে অ্যাসেস করার পর সময় জানলাম যে সে কথা বলতে পারে না, সে কানে শোনে না, সে খালি লিখে দেয় আর আমাদেরকে বুঝতে হয়। তো আমরা কয়েকদিনের মধ্যে বুঝে ফেললাম যে তার কথার প্যাটার্নটা কীরকম। তো বাই দিস টাইম সে এরকমভাবেই চলছিল এবং তাকে রাখা খুবই কষ্টকর। সে একা একা দাঁড়িয়ে যেত এবং একা একা পড়ে যেত। এর পর্যন্ত প্রায় 18-19 বার তিনি পড়েছেন। তো কখনো গেঞ্জি পরতে যে, কখনো ক্যাথেটার সরাতে যে। তো আমরা আজকে সকালবেলা ওনার রুমে যাই এবং ওনার রুমে ওনার সাথে সকালবেলা আমি যখন কাজে ঢুকি সকালে 8টার দিকে, আমি দেখেছিলাম যে সে তখনও সজাগ এবং বেল বাজাচ্ছে। তো বেল বাজানোর একটা পর্যায়ে আমি তার রুমে যাই এবং জিজ্ঞেস করি, কী খবর আপনি, নাম বলছি না, কী খবর আপনি কেমন আছেন। তো ইশারায় বুঝাচ্ছিলাম যে আমি কি বলতে চাচ্ছি তাকে। তো সে বুঝালো ইশারায় এবং আমাকে হাত দিয়ে ডাকলো। দেখলাম হাতটা অনেক ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে হাতটা। ওনার শরীরে কোনো মাংস ছিল না, শুধু হাড়ই দেখা যাচ্ছিল। তো আমি জিজ্ঞেস করলাম, আপনি কি এখন ব্রেকফাস্ট করবেন? তাহলে আমি ব্রেকফাস্ট পাঠাতে বলি। তো বলে যে উনি কিছু বলছেন না আমাকে। তো আমি যখন লিখে পাঠালাম, ইয়েস নো কিছু লিখছে না। নর্মালি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করার পর আমি লিখে দিই নিচে ইয়েস অথবা নো, সে একটা টিক চিহ্ন দেয়। তো ইয়েস নো কিছুই লিখলো না। সে আমাকে বারবার বলছিল আমার পাশে বসো। তো আমি বুঝতে পারছিলাম না, সে নর্মালি এরকমভাবেই থাকে, হাঁ করে মুখটা, চোখটা খোলা। তো আমার সাথে আমার আরেকজন কলিগ ছিল। তো আমার কলিগটা আমি ব্লাড প্রেশার চেক করছিলাম। তো পালস চেক করলাম, পালস চেক করে আমি পেলাম হচ্ছে 72%। এবং পালস চেক করে আমি অক্সিজেন স্যাচুরেশন চেক করলাম 72%, পালস আমি পাচ্ছিলাম অ্যারাউন্ড 61। ব্লাড প্রেশার চেক করলাম, ব্লাড প্রেশারও ধীরে ধীরে কমছে, 90/60, পরে হলো 70/35। তো আমি যখন 70/38 এরকম দেখেছিলাম আমি। তো পরে যখন আমি দেখলাম যে তার ব্লাড প্রেশার কমে যাচ্ছে এবং তার মুভমেন্টও কমে যাচ্ছে, খালি হাতটা কাঁপছে আর গলা দিয়ে যে আমাদের অ্যাডামস অ্যাপলটা আছে বা আপনারা যে শক্ত পার্টটা আছে সেটা উপর দিচ্ছে, ওঠানামা করছে। আমি বুঝতে পারছি সে আর নড়াচড়া করতে পারছে না। ওনাকে আমি একাই কোলে নিতে পারবো, এত পাতলা, কিন্তু ওনাকে আমি নড়াতে পারছিলাম না। মানে আমাকে পারছিলাম কিন্তু খুব কষ্ট হচ্ছিল। তো আমি আমার কলিগকে ডাক দিয়ে ইমার্জেন্সি বাটনে ক্লিক করলাম এবং আমাদের অন্যান্য কলিগরা আসলো এবং তাকে আমি তার সাথে সাথে আমি চাইলে কোনো কিছু করতে পারবো না। তো তাকে আমরা আরও অ্যাসেস করলাম, আমরা অ্যাম্বুলেন্সকে ফোন দিব, কিন্তু আগে অ্যাসেসমেন্ট করার জন্য আমি যখন পালস চেক করলাম, আমি পালস চেক করে দেখি যে তার আর পালস নাই। আমি পালস পাচ্ছি না, ক্যারোটিড পালস বলেন, হাতের রেডিয়াল পালস বলেন, কোনোটাই পাচ্ছিলাম না আমি। তো আমি যখন সাথে সাথে বললাম যে না, উনি তো মনে হয় বেঁচে নাই। তো তখন সাথে সাথে আমি স্টেটমেন্ট লিখে ফেললাম। তো স্টেটমেন্ট লেখার সময় আমার কাছে খারাপ লাগছিল যে চোখটা খোলা ছিল। মারা যাওয়ার সময় আমার সামনেই মারা গেছেন, আমি বুঝি নাই যে তিনি মারা গেছেন, মানে মারা যে যাবেন বুঝি নাই। সে ডান পাশে তাকিয়েছিল এবং উপরের দিকে তাকিয়েছিল, একদম নর্মাল তাকিয়ে আছে এরকম অবস্থা। তো আমি পরে আমরা ভাইটালসগুলো চেক করলাম, চোখের পিউপিল চেক করলাম যে পিউপিলটাকে ডাইলেট করে কি করে না, দেখি না করছে না। তো আমরা কাপড় দিয়ে ঢেকে দিলাম। তো ওই রুমটা না, আমাদের এখানে টেম্পারেচারটা, যেহেতু আমাদের এখানে শীত হচ্ছে অলমোস্ট 4 ডিগ্রি 5 ডিগ্রি টেম্পারেচার। তো পুরো বিল্ডিংয়ের ভেতরেই এটা হচ্ছে বলা যায় যে মাটির থেকে, ফ্লোর থেকে গরম আসে, যে হিটেড ফ্লোর আর কি। তো ফ্লোরটা হিটেড, তো টেম্পারেচার আমরা রুম থেকে কন্ট্রোল করতে পারি। দেখলাম যে রুম টেম্পারেচার এখন 20 দেওয়া, বেশ গরম বাইরে, মানে ওই জায়গাটা করিডোরটা বেশ গরম। এর পাশে একজন রেসিডেন্ট আছে, সে এরকম তার রুমের মধ্যে টেম্পারেচার 32 করে দিয়ে রেখেছে, সে তার শীত অনেক বেশি। তো তার রুমের গরমটাও করিডোরে চলে আসছিল। তো করিডোর বেশ গরম, কিন্তু যে লোকটা মারা গেল তার রুমটা এবং রুমের বাইরে ভিতর দোনোটাই খুবই ঠান্ডা। জানালা কিচ্ছু খোলা ছিল না, উল্টা জানালা আমি বন্ধ করে দিয়েছিলাম। সকালে যখন আমি ঢুকি সব রুম পেশেন্টকে যখন আমি চেক করছিলাম তখন আমি জানালা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু যখন মানে কি বলবো, ওনার রুমের বাইরেটা প্রচণ্ড ঠান্ডা, ভেতরটা প্রচণ্ড ঠান্ডা। আমি যতক্ষণ পর্যন্ত রুমে ছিলাম প্রচণ্ড ঠান্ডা ছিল। যখনই আমি দেখলাম পালস নাই, কিচ্ছু নাই, সবাই আসলো, রুম গরম লাগছে আমার কাছে, জানি না ততক্ষণ কেন ঠান্ডা লাগছিল।
এবং ওনাকে পরে আমরা রুমের মধ্যে ক্লিন টিন করে আমরা লোক পাঠিয়ে দিলাম, ওরা ক্লিন করে ফেললো। আমি বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরই আমি আরেকজন পেশেন্টের কাছে গেলাম। এর মধ্যে আমার কাছে আমি পাশে প্রতিটা পেশেন্ট, আমাদের কেউ মারা গেলে আমাদের এখানে আর সময় নষ্ট করার টাইম নেই, কারণ সব পেশেন্টকে মেডিকেশনস দেওয়া লাগে। তো আমি পেশেন্ট বাই পেশেন্ট পিক করছিলাম, তো মেডিকেশন দিচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে ওই রুমটাতে থেকে এখনই কেউ নক করবে, আমার কাছে মনে হচ্ছিল যে এখনই কেউ নক করবে, বারবার মনে হচ্ছিল। আমি বারবার ঝুঁকি মারছিলাম রুমের ভিতরে কী অবস্থা, মানে আমার নিজের একটা কিউরিয়াসিটি যে রুমের কী অবস্থা, এই তো এখনই রুমের মধ্যে কেউ না কেউ আসবে। তো এরই মাঝে আমি ব্যস্ততা আমার বেড়ে যায়। আমি অন্যান্য ওয়ার্ডগুলোতে যে সবাইকে পেশেন্ট দেখছিলাম, মেডিকেশন দিচ্ছিলাম। ইন দ্য মিন টাইম কয়েকজনের পালস চেক করছিলাম। এর মধ্যে কিছু মানুষ এসে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো। এর মধ্যে দুপুর 1টা বেজে গেল। 1টার মধ্যে আমি আমার ব্রেকে গেলাম এবং আধা ঘন্টা পরে আমি ব্রেক থেকে ব্যাক করলাম। ব্যাক করার পরে আমি কাজ করছি। তো আমি মনে করেছি যে মানুষটা মারা গেছে অত রুমেই আছে, আমি শব্দ পাচ্ছি, হয়তোবা রুমের ভিতরে কেউ আছে, হয়তোবা তার সলিসিটার এসছে। কারণ যেসব কাপড় চোপড় আছে তারা আমরা সাথে ডোরটা লক করে দিই, আমাদের এখানে যে ডরমিসারি কেয়ারে লোকজন আছে তারা ডোর লক করে দেয়, কারণ তাদের বিলঙ্গিংসগুলা বা তাদের জিনিসপত্রগুলা তাদের আত্মীয়স্বজনরা এসে নিয়ে যায়। তো তার তো কোনো আত্মীয়স্বজন নাই, সে সলিসিটার এসে নিয়ে যাওয়ার কথা। তো রুম লক করার কথা সম্ভবত, অথবা রুম লক করার কথা না। তো আমি যতটুকু জানি যে রুমের ভিতরে লক করে দিবে যদি না থাকে। তো আমি দেখলাম যে ভেতর থেকে শব্দ হচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল তো ভেতরে তখনও আছে, কারণ ভেতরের শব্দটা টয়লেট বরাবর থেকে আসছিল। তাই মনে করলাম যে না, ভেতরে হয়তোবা আছে, কেউ তো ক্লিন করছে, অথবা ডেড বডিটা ক্লিন করছে। তা আমি আমার ডমিসাইলি কেয়ার যে হেড আছে তাকে জিজ্ঞেস করলাম যে কী খবর, ওকে কি নিয়ে গেছে? বলছে আমি জানি না, তুমি দেখবে একটু। আমি দরজা খুলে দেখলাম যে দেখলাম যে কেউ নাই। রুমটা বেডটা একদম সম্পূর্ণ গোছানো, পুরো রুম ক্লিন করা, সুন্দর স্মেল আসছে ভিতর থেকে। তো আমি বুঝতে পারলাম যে রুমের ভিতরে কেউ নাই, কিন্তু আমি শব্দ পাচ্ছিলাম, আমি গেস করছিলাম রুমের ভিতরে কেউ আছে। তাই আমি বললাম যে আমি তো এরকম শব্দ পাচ্ছিলাম, গেটটা লাগাই দাও তুমি। তো ও যখন গেটটা লাগিয়ে দিল, সারাদিনের ব্যস্ততা আমি ভুলেই গেছিলাম সেই মানুষটা মারা গেছে। আমি তাকে, আমার সামনেই তো ছিল, আমি তাকে রেগুলার মেডিকেশন দিতাম। তো আমি যখন বের হয়ে যাচ্ছি এরকম 8টার দিকে রাত্র, এখন তো রাত 4টা, এখন আমাদের এখানে রাত হয় হচ্ছে 3:45 দিকে, সন্ধ্যা হয়ে যায় 4:45। তো আমি রাত 8টা মানে অনেক রাত এখানে। তো 8টার দিকে আমি যখন বের হয়ে যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছিল যে রুমের ভিতর কেউ আছে আজকে। টু বি অনেস্ট, আমি নিজে মনে করেছি যে আমার রুমের ভিতরে কেউ আছে। আমি কয়েক সেকেন্ড হল্ট হয়ে জায়গায় রুমটার বরাবর দাঁড়িয়েছিলাম, যে ভেতরে কাউকে শব্দ পাচ্ছি। তো হতে পারে আমার মনের ভুল, হতে পারে হ্যালুসিনেশন, কিন্তু আমি তো সারাদিন ওর কথা চিন্তাই করি নাই। হ্যালুসিনেট কেন আমি করবো, তাই না? আমি তো একদম সাধারণভাবে বলছি যে হ্যালুসিনেট করার কোনো চান্সই নাই। আমি সাধারণ অবস্থায় বের হওয়ার সময় ওর শব্দ পেলাম। আমার কাছে মনে হচ্ছিল যে এখন আমরা বেডটা নিচু করে দিই, মাঝে মধ্যে পড়ে যাওয়ার চান্স থাকলে ওটা ক্লিয়ার মনে হচ্ছিল যে কেউ না কেউ ওই জায়গায় আছে। যাই হোক, এটা আমার নিজের সাথে ঘটা ছোট্ট একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন আর আপনি সবসময় ভালো তলায় থাকেন। আমার নাম মোহাম্মদ রাজু মিয়া, আমার বাড়ি রংপুর বিভাগ লালমনিরহাট জেলা আজিতবাড়ি থানা। তো একটি ঘটনাটি ঘটেছে 2024 সালে আমার পাশের এলাকায়। ঘটনাটির আমার একটা ওই চাচার সঙ্গে ঘটেছে। তো চাচা প্রত্যেক দিন উনি ওই বাজার থেকে রাত 12টা-1টার দিকে আড্ডা মেরে চলে আসে। তো ওনার একটা অভ্যাসে পরিণত হয়েছে। উনি সেই দিনটাও ওই একটু ঝড় আর বৃষ্টির দিন ছিল। তারপর উনি যে বৃষ্টির জন্য উনি আরও একটু সকাল আসার চেষ্টা করছিল সেই দিন। তো উনি হাতে একটা ইলিশ মাছ, মানে বাজারে সেই দিন ইলিশ মাছ খুব কম দামে উঠেছিল। তা উনি ওই ইলিশ মাছটা ওই হাতে নিয়ে আর কি আসতেছে। তো বাজার থেকে আসার পথে একটা নির্জন একটা ফাঁকা জায়গা আর কি থাকে, ওই জায়গা দিয়ে আসতেছে। তো উনি মাছটা পলিথিনে নেওয়ার পর তো উনি আসতেছে, পিছন একটা কালো একটা বিড়াল ওনার পিছন দিয়ে ধেয়ে আসতেছে।
তো উনি একবার পিছনে তাকালো, দেখতে পেলো যে একটি কালো বিড়াল আর কি ওনার পেছনে আসতেছে। উনি মানে অতটা কিছু মাথায় নিল না। তো উনি আবার কিছুটা পথ যখন আসলো, ওই ঠিক ওই সেই বিড়ালটা আর কি ওনার পিছে পিছে আসতেছে। তো উনি এবার বললো যে আসলে মনে হয় ইলিশ মাছ নিচ্ছি, এই গন্ধ শুনে হয়তো এই বিড়ালটা কারো বাড়ির হয়তো বিড়াল পিছন পিছন আমার আসতেছে। তো উনি ওই কথা মনে করে আনমনে উনি আসতেছে। কিছু দূর পথ আসার পর সেই একটা সামনে একটা বটগাছ ছিল, ওইখানে আসার পর বিড়ালটা ওই ওনার পিছে পিছে আসার পর এই লাফ দিয়ে ওনার ওই পলিথিনটার যে মাছটা ইলিশ মাছটা আছে ওইটা মুখে নিয়ে একদম দৌড় মারলো। তো উনি দৌড় মারলো, উনিও পিছনে দৌড় দিল, মানে এটা ইলিশ মাছ নিয়েছে বাড়িতে খাওয়ার জন্য, এটা তো আর তা বাদে একটা বিড়াল মাছটা নিয়ে যাবে, এটা কেমন কথা না। তো উনি ওই দৌড় পিছন পিছন বিড়ালটার পিছন পিছন দৌড়াচ্ছে। তো বিড়ালটা এক লাফ দিয়ে ওই যে বটগাছটা ছিল না, যে এখানে একটা বড় বটগাছ যে ছিল ওই নির্জন ফাঁকা জায়গাটার ওইখানে একটা বটগাছ ছিল, পুরোনো বটগাছ আর কি। তো ওই বটগাছটায় লাফ দিয়ে বিড়ালটা যখন উঠলো, উনি আবার কি করলো, এখন বিড়াল তো উপরে উঠছে, এবার তো বিড়ালটাকে ধরবেই। উনি আবার কি করলো, ওই বটগাছের যে কিছু শিকড় থাকে গাছের ওপর থেকে যে তোমার আপনার মনে করেন যে আসে, ওই শিকড়গুলো ধরে ধরে পুরো বটগাছের উপরে উনি উঠে গেল। উঠে ওই বিড়ালটাকে তারা দিচ্ছে, আর একটা হাতে একটা ডাল ভেঙে বিড়ালটাকে বলতেছে মানে ফালাই দেয় এরকম করে বলতেছে আর কি। তো উনি ফালাই দে বলতেছে। এখন বিড়ালটা যত বিড়ালটাকে উনি ভয় দেখাচ্ছে, বিড়ালটা তত উপরে উঠতেছে, ধীরে ধীরে তত উপরে উঠতেছে আর কি। তো কিছুক্ষণ পর উনি একদম বিড়ালটা একদম মগ ডালে উঠে গেছে, উনিও উঠে গেছে। মানে ওনার কথা হচ্ছে মাছটাকে উনি খেতে দেবে না বিড়ালটা। যখন মগ ডালে উঠে গেছে তখন বিড়ালটা ধূপ করে এই ওনার ঘাড়ে চড়ে, মানে মাছটা সহ ওনার ঘাড়ে চড়ে একটা হাঞ্জার মেরেছে, মানে মেরে আবার আর একটারে চলে গেছে। চলে যেয়ে বলতেছে, বিড়ালটা দেখতেছে হঠাৎ করে বিড়ালটা একটা মেয়ে অবয়বের পরিণত হয়ে গেল। মাছ টাছ কিছুই না, একটা মেয়ে ভয়ানক একটা অবয়বের পরিণত হয়ে গেল। তখন তো উনি ভয়ে একদম আতঙ্ক, উনি তো মনে করলো যে আজকে তো সেই আমাবস্যা রাত ছিল নাকি, সেই রাতে উনি আবার রাতে একাই আবার সামান্য একটা মাছের জন্য উনি ওই ডালে, মানে বটগাছের গাছের ডালে আর কি উঠে গেছে। উনি তো টেনশনে বাঁচতেছে না। উনি পরে কী করলো, কিছুক্ষণ পর উনি বুদ্ধি মানে আসলে কি করবে মানে পাচ্ছিল না। এখন উনি হুট করে তাড়াহুড়ো করে একটা ধপ করে মানে কিছু দূর নেমে ওই গাছ থেকে লাফ মারছে, একটা বালুর মধ্যে, এখানে বালু ছিল কিছু, বালুর মধ্যে লাফ মারাতে ওনার পা দুটা একদম ভেতরে ডুবে গেছে। এখন উনি ডুবে গেছে যখন উনি আর উঠতে পারতেছে না। ওই বিড়ালটা আবার ওই বিড়াল রূপে ওই বিড়ালটা আবার ওই মাছটা সহ লাফ দিয়েছে ওনার ঘাড়ে লাফ দেওয়াতে মানে উনি উপরে বাবার উপর মাথায় একটা ভয় একটা চিৎকার করে বলতেছে যে আমি আসলে তোমার কি ক্ষতি করছি, তুমি আমার সাথে এরকম করতেছো, আসলে তুমি কে। তখন ওই আবার মেয়ে অবয়ব হয়ে, একটা মেয়ে ভয়ানক আকৃতির একটা অবয়ব হয়ে, মানে ওই রোডে নাকি ওই মেয়ে ওই 24 সালে অ্যাক্সিডেন্ট করছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন ওর আত্মাটা এরকম করে আর কি মানে বেড়াচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে, এরকম টাইপের আর কি। আমি সঠিক জানি না, যেটা শুনেছি আর কি। তো ওই মেয়ে অবয়বটা ওইখান থেকে ওকে বলতেছে, আমার আত্মাকে তোরা শান্তি দিতে দেশ নাই, আমার আত্মাকে তোরা বুঝিস নাই, মানে এরকম মানে কিছু টাইপের স্লোভাবে কথা বলতেছে, মানে যেটা আর কি আমি শুনেছি ওই চাচার কাছ থেকে এরকম। তো ওনারা তো এইভাবে বলে উনি চাচা বলতেছে যে আমি আসলে তোমার তো কোনো ক্ষতি করি নাই, তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না, কারণ যে তোমার ক্ষতি করেছে তুমি তার ক্ষতি করো, এরকম বলে চাচা বলছে না তোদের মতো লোকই আমার ক্ষতি করেছে। পরে চাচা বলেছে তুমি কী চাও বলো। পরে বলতেছে যে আমি একজনকে মানে আমার একজনকে পছন্দ করতাম, ও সে আমার জন্য এখনও সারা রাত প্রত্যেকটা সময় আমার জন্য কান্নাকাটি করে আমার জন্য টেনশন, আমাকে ভুল বুঝতেছে, আমি যে এখানে মারা গেছি ও জানে না। আসলে ওকে বোঝা লাগবে, বলা লাগবে যে আমি এরকম করে আমার মৃত্যু হয়েছে রোড অ্যাক্সিডেন্টে, ও আসলে ও কোথাও চলে যায় না, এরকম করে বলছে আর কি। পরে আর কি চাচা কথা দিয়ে ওই মেয়ে অবাকটাকে কথা দিয়ে পরে ওই ছেলেটার ওখানে যে সব কিছু খুলে বলছে, তারপর থেকে মেয়েটার আত্মা শান্তি পেয়েছে, মেয়েটার এরকম করে কাউকে ভয় দেখায় না। তো এই ছিল আমার শোনা একটি ঘটনা। আসলে ভালো লাগলো, অবশ্যই ঘটনাটি আপনি শেয়ার করুন।